ভাই, আমাকে বাঁচাও ভাই। ভাই, ওই পুলিশ অফিসারকে ছেড়ে দাও, না হলে আমরা কেউ বাঁচবো না। জানি না ভাই, আমি এইমাত্র একটা আজরাইল দেখে এলাম। কথাগুলো বলছে আর আহা পাচ্ছে ছেলেটি। ছেলেটির হুট করে এরকম আহামরি কথা শুনে তাকিয়ে আছে সবাই ছেলেটির দিকে এক দৃষ্টিতে। ছেলেটি আবার বলে ওঠে, ভাই, আমাদেরকে তাকিয়ে কোনো লাভ নেই। নিজেদের জীবন বাঁচাতে চাইলে ওই পুলিশ অফিসারকে ছেড়ে দাও। পালা সবাই, কারণ আমার জীবনের মায়া আছে। তাই আমি তোদের ছেড়ে গেলাম পালিয়ে। এই বলে ছেলেটি আর কোনো কথা না বলে পাশে ড্রামের একটা ঢাকনা উঠায়। সে ড্রামের ভিতর দিয়ে গোপন রাস্তা দিয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যায় তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ছেলেটির এইরকম কর্মকাণ্ডে থমকে যায় ভেতরে থাকা সেই সব লোকেরা। তার কিছু সময়ের মধ্যেই জঙ্গলে গোলাগুলির শব্দ শুনতে পায়। গোডাউনের ভেতর থাকা লোকগুলো, কিছু লোক বাইরে এসে দেখতে পারে চারিদিক দিয়ে জঙ্গলকে ঘিরে রেখেছে প্রায় কয়েকশো পুলিশ অফিসার, হাতে বন্দুক, কারো কাছে স্পাইপার, কারো কাছে রাইফেল AK-47, আবার কারো কাছে বোম, আবার কারো কাছে ইঞ্জেকশন সিরিঞ্জ অ্যান্ড সোচ। ছেলেগুলো কি করবে কোনো কিছুই বুঝতে পারে না, তাই ঠিক একইভাবে গোপন রাস্তা দিয়ে পাইপের ভেতর প্রবেশ করে গোপন রাস্তা দিয়ে খুব কষ্টে বের হয়ে পালিয়ে আসে জঙ্গল ছেড়ে। পুলিশ অফিসার সেই পরিত্যক্ত গোডাউনের ভেতর থেকে কারো গোঙানির শব্দ পাচ্ছে, তাই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। চেয়ারে বসে পড়ে একটি আগন্তুকের সামনে। তারপর পুলিশ অফিসারটি এক বালতি পানি নিয়ে এসে কিছুটা পানি ছিটিয়ে দেয় সেই অজানা আগন্তুকটির মুখে। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা ব্যক্তিটি মিট মিট করে চোখ খোলে। মাথার উপর 0 ভোল্টের বাতি জ্বলছে। রুমটা পুরো ফ্যাকাশে, নিস্তব্ধ এবং পরিত্যক্ত। হঠাৎই চোখ যায় সামনে বসে থাকা ব্যক্তিটির দিকে। ওই ব্যক্তিটি বলে ওঠে, স্যার আপনি এসেছেন? স্যার ওরা সব পালিয়ে গেছে, আমাকে অনেক মেরেছে আর অপরাধীগুলোকে নিয়ে চলে গেছে। চেয়ারে বসে থাকা ওই ব্যক্তিটি এবার ওই আহত ব্যক্তিটির মুখে কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, কোনো ব্যাপার নয়, তাদেরকে আমরা ধরে ফেলবো। তোমার কোনো কিছু হয়নি তো? আর তোমাকে তারা এখানে কিভাবে নিয়ে আসলো? এই কথাটা শুনে কনস্টেবল কামাল সাহেব ঢুকরে কেঁদে উঠলেন। ওসি শাহন কনস্টেবল কামাল সাহেবের এমন অবস্থা দেখে আবারও বলে ওঠে, আহা মিস্টার কামাল সাহেব, আপনাকে কান্না মানায় না। আমি অপরাধীদের ধরে তাদের উপযুক্ত শাস্তি দেব। আপনি এখন আমাদের অফিসারদের সাথে হাসপাতালে গিয়ে ভর্তি হন, বাকিটা আমি দেখছি। স্যার ওরা জঙ্গলে পথ দিয়ে পালিয়ে গেছে। ওরা 7 থেকে 8 জনের মতো ছিল, তবে তাদের লিডার অনেক ভয়ানক। সে মেয়েদের নিয়ে পাচার করে দেশ বিদেশে। আমি তাদের কয়েকটা আস্তানার খবর পেয়েছি। সেই আস্তানাগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওই আস্তানাগুলোতে আপনি যদি খোঁজ খবর নেন তাহলে হয়তোবা কোনো কিছু লিঙ্ক পেতে পারেন। ওকে মিস্টার কামাল সাহেব, আপনি বলুন, আমি সেই মোতাবেক অ্যাকশন নেব। তারপর কনস্টেবল কামাল সাহেব সেই গুন্ডাদের আস্তানাগুলো বলে দেয়। পুলিশ কনস্টেবলগুলো দিয়ে চলে যায় পুলিশ কনস্টেবল কামাল সাহেবকে। ওসি শাওন পুরো জঙ্গলকে ভালোভাবেই পর্যবেক্ষণ করতে থাকে। ও, আপনার কিছু বুঝতে পারছেন না তাই তো? আপনাদের সবটা খুলে বলছি। জামালপুর ভার্সিটিতে একের পর এক মার্ডার হচ্ছে, তাও আবার শুধু মেয়েগুলোর। তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, সাথে কিছু মেয়েদেরকে পাচার করা হচ্ছে ভার্সিটি এবং এলাকা থেকে। মেয়েরা নিরুদ্দেশ হচ্ছে, সাথে শিশুরাও। তাই পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওসি শাওনকে এই দায়িত্ব দেওয়া হয়। সে মোতাবেক তদন্ত করে জানতে পারে ভার্সিটির কিছু ছেলে পেলে এ সকল কাজের সঙ্গে যুক্ত আছে। ওসি শাহন তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরের দিন সকালে কোর্টে পাঠানোর জন্য কনস্টেবল কামাল সাহেবের উপর দায়িত্ব দেওয়া হয়। কামাল সাহেব গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কোর্টের উদ্দেশ্যে। অপরাধীদের নিয়ে হাইওয়ে রাস্তাটা ছেড়ে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে কোর্ট যাওয়ার সেই জনশূন্য এলাকাবিহীন রাস্তাটা। কামাল সাহেব যাচ্ছে তার আপন গতিতে। ঠিক তার সামনে দেখতে পায় রাস্তা বন্ধ করে রাখা হয়েছে গাছের বিভিন্ন গুড়ি দিয়ে। তারপর গাড়ি থেকে নেমে ওসি কামাল সেই গাছের গুড়িগুলো সরাতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তার মাথায় বাড়ি মারে। সাথে সাথে পৃথিবীটা চারিদিক দিয়ে অন্ধকার দেখতে পায় কনস্টেবল কামাল, আর সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপরে কনস্টেবল সাহেবকে জঙ্গলের ভেতর নিয়ে আসে। ওইদিকে ওসি স্যার অপেক্ষা করছে অপরাধীদের জন্য কোর্টে, কিন্তু এখনো আসছে না দেখে ফোন করে কনস্টেবল কামাল সাহেবের ফোনে, কিন্তু কামাল সাহেবের ফোন বন্ধ দেখাচ্ছে বারবার। তাই আর
কোনো কিছু না ভেবে কামাল সাহেবের ফোনের লোকেশন ট্র্যাক করে ও গাড়ির জিপিএস ট্র্যাক করে চলে আসে সেই জঙ্গলের ভেতর। আর সেখানে এসে দেখতে পায় অপরাধীদের ডেরা। অপরাধীরা পালিয়ে যায়। ওসি কি করবে, কোনো কিছুই খুঁজে পায় না। ওসি থানায় চলে আসে এবং একটি নোটিশ লিখে পাঠিয়ে দেয় কোর্টে। কোর্ট থেকে অনুমতি নেয় অপরাধীদের পেলে যেন তাদের স্বীকারোক্তি নিয়ে জীবিত অথবা মৃত অবস্থায় কোর্টের সামনে পেশ করা হবে। অনুমতি নিয়ে নেয় নতুন করে কেসটাকে পরিচালনা করার জন্য। অনেক পর্যবেক্ষণ করে ওসি শাহন একটা জরুরি মিটিং ডেকেছে বলে ওঠে। হ্যালো গাইস, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের উপর একটি বড় দায়িত্ব এসে পৌঁছেছে। শহরের এত ছেলে পেলে এত মেয়ে কিভাবে এত নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং তারা নিজেরাই কিভাবে নিরুদ্দেশ হচ্ছে এবং এসবের পেছনে কেই বা আছে, তাহলে তদন্ত করার জন্য আজকের এই মিটিংটা ডাকা হয়েছে। স্যার, আমি খোঁজ খবর ও তদন্ত করে দেখেছি, এটা শহরে কোনো গ্যাংস্টার ও গ্যাংয়ের কাজ, যারা শহরে আতঙ্ক ছড়াতে চাইছে। ওসি শাহন ও কনস্টেবল কামাল সাহেবের কথা শুনে এবার জুনিয়র কনস্টেবল লতিফ মিয়া বলে ওঠে। স্যার, কনস্টেবল কামাল সাহেব একদম ঠিক বলেছে। কেননা আপনি একটা জিনিস ভেবে দেখুন, সরাসরি মেয়েরা এবং শিশুরাই নিখোঁজ হচ্ছে। এটার আমাদের কারণটা বের করতে হবে, তবেই আমরা অপরাধীকে ধরতে পারবো। ওসি শাহন ভাবতে থাকে এই রহস্যটা কি, শহরে এত হাঙ্গামা কিভাবে সৃষ্টি হলো এবং উৎসটা বা কোথা থেকে শুরু হয়েছে, আর এই শেষই বা কোথায়, কে এর পেছনে, মাস্টার মাইন্ড কে এইসব করছে। ওসি এবার বলে ওঠে। আমি ভালো করে তদন্ত করে দেখেছি এবং রাতে মিশনে বের হয়েছিলাম, তো আমি খবর পেয়েছি এটা কোন ভার্সিটি থেকে শুরু হয়েছে। আর আমার কাছে কেসটা অন্যরকম মনে হচ্ছে। জানি না তোমাদের কাছে কী রকম মনে হচ্ছে, তবে আমার কাছে মনে হচ্ছে। কথা বলার মাঝখানে ওসি সাহেবের ফোনটা বেজে ওঠে। ওসি সাহেব ফোনটা বের করে দেখতে পায় কনস্টেবল রহমত সাহেব ফোন করেছেন। সবাইকে ওয়েট করতে বলে ফোন রিসিভ করে ওসি শাহন ফোনে ওপাশ থেকে কনস্টেবল রহমত সাহেব বলছে। হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? শহরে আরও 3টা মার্ডার হয়েছে, তবে 3টা মার্ডার আগেরগুলো থেকে আরও ভয়ানক এবং নৃশংসভাবে মারা হয়েছে। আপনি কি এখানে আসবেন নাকি? রহমত সাহেবের কথাটা থামিয়ে দিয়ে এবার ওসি শাহন কর্কশ গলায় ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে। হোয়াট? আবারও 3টা মার্ডার? তুমি ঘটনাস্থলে থাকো, আমি ফোর্স নিয়ে দ্রুত আসি। এই বলে ফোন কেটে দেয় ওসি শাহন এবং কনস্টেবল রহমত সাহেবে ওসিকে এরকম ঘাবড়ে যেতে দেখে এবার কনস্টেবল কামাল সাহেব ও লতিফ সাহেব বলে ওঠেন। কোনো কিছু ঠিক নেই কামাল সাহেব, শহরে নতুন আরও 3টা মার্ডার হয়েছে। তবে রহমত সাহেব বললেন এই মার্ডারগুলো নাকি আরও ভয়ঙ্কর হয়েছে। স্যার, তাহলে আমাদের দেরি করা ঠিক হবে না। মিটিংটা আমরা পরবর্তীতে আরেকবার করতে পারবো। এখন আমাদের উচিত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা, কারণ শহরে অনেক ঝামেলা হচ্ছে, মানুষজন আতঙ্কে আছে। মানুষ এখন থেকে ঘরের বাইরে যেতে পারছে না, নিজেদের ঘর বন্দি করে ফেলেছে। এই অপরাধীকে যত দ্রুত সম্ভব ধরতে হবে, কেননা মানুষ এখন নিজেকে ঘরবন্দি করে ফেলেছে। তারা ঘরের বাইরে আতঙ্কবাদীদের ভয়ে বের হচ্ছে না। হ্যাম আই রাইট মিস্টার লতিফ সাহেব? আপনি একদম ঠিক বলেছেন। দ্রুত গাড়ি বের করুন এবং আমাদের কিছু কনস্টেবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে চলুন। আর বিশেষ করে সবাই সিম্পল পোশাক পরুন, যাতে আমাদের কেউ চিনতে না পারে। আমাদের চিনে ফেললে ওই অপরাধী আরও সতর্ক হয়ে যাবে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। কথা মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ইন্সপেক্টর। বুঝতে পারছে না সে কি থেকে কি করবে। সবেমাত্র চাকরিতে জয়েন করেছে আর এই থানায় আসার মাত্র কয়েক মাস হয়েছে, মাস তিনেক হবে হয়তো। অনেক কেস সলভ করেছে এর মধ্যে, কিন্তু এই কেসটা একদমই ভিন্ন রকম। বুঝতে পারছে না কোথা থেকে এটা শুরু করবে আর কোথায় শেষ করবে। এইসব গাড়িতে বসে ভাবছে, হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। ফোন বের করে দেখতে পায় তামিমা বেগম ফোন করেছেন। ও হ্যাঁ, তামিমা বেগম হচ্ছে ওসি শাওনের মাদার ইন, অর্থাৎ তার মা। শাওন দেরি না করে দ্রুত ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে তামিমা বেগম বলছে। হ্যালো বাবা, কোথায় আছিস? তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। আমি বর্তমানে একটা মার্ডার কেসের তদন্ত করতে যাচ্ছি। ঘটনাস্থলে যা বলবে দ্রুত বলো। আসলে তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল আর সেটা সামনাসামনি বলতে হবে, তাই তোকে ফোন দিলাম।
যেহেতু তুই কাজে আসিস, তাহলে কাজ শেষ করে দ্রুত বাসায় চলে আসবি। আমার সাথে তোর কিছু পার্সোনাল কথা আছে। ওকে ঠিক আছে মা, আমি তাহলে রাখি। নিজের খেয়াল রেখো আর বাবাকে আমার জন্য বেশি টেনশন করতে বলিও না। এই বলে তামিমা বেগম ফোন কেটে দেয়। শাওন বুঝে গেছে তার মা তাকে কি বলবে। তার একটাই কথা, নতুন চাকরি পেয়েছিস, বিয়ে করবি কবে? বুড়ো বুড়ি হব তারপর বিয়ে করবি? আমাদেরও তো ইচ্ছা আছে, নাকি আমরা মরে যাব তারপরে তুই বিয়ে করবি? এসব শুনতে শুনতে শাওনের কান ঝালাপালা। এদিকে শহরে নতুন কেস, আবার এদিকে তার মায়ের বিয়ে দেওয়ার প্যারেশান। কোন দিকে যাবে ভেবে পায় না। গাড়িতে বসে আনমনে ভাবছে শহরের বিষয়গুলো নিয়ে। তখনই গাড়ি হঠাৎ করে ব্রেক মারতে হকচকিয়ে ওঠে ওসি শাওন। হুঁশ ফিরে ওসি শাওন বলে ওঠে, কি হলো মিস্টার রহমত সাহেব, আপনি এভাবে গাড়িটা হঠাৎ ব্রেক করলেন কেন? এ কি স্যার, আপনি কোনো দিকে এতক্ষণ খেয়াল করেছিলেন? আমরা তো ঘটনাস্থলে চলে এসেছি, দেখতে পাচ্ছেন না? সামনে মানুষের শ্রোতার ভিড় লেগে গেছে। ওসি শাওন রহমত সাহেবের কথায় কোনো উত্তর না দিয়ে মানুষের ভিড় কমিয়ে সামনে হটিয়ে এগিয়ে যায় ঘটনাস্থলে। সেখানে গিয়ে ওসি শাহন, কনস্টেবল রহমত সাহেব এবং কনস্টেবল কামাল সাথে কনস্টেবল রহমত সাহেবের চোখ ছানা ভরা। কেননা সেই 3টি লাশ এমন নির্মমভাবে মার্ডার করা হয়েছে যে চোখ যেন কুটুর থেকে বেরিয়ে আসার উপক্রম। এতটাই বিশৃঙ্খল অবস্থায় তাদের শরীরটাকে জখম করা হয়েছে যে তাদের আইডেন্টিফাই করাও মুশকিল নয়, বরং অসম্ভব। কনস্টেবল রহমত সাহেব, কনস্টেবল কামাল সাহেব, কনস্টেবল লতিফ মিয়া হাতে হ্যান্ড গ্লাভস পরে লাশগুলোকে উল্টে পাল্টে দেখতে থাকে। তাদের পুরো বডিটাকে পরীক্ষা নিরীক্ষা করে পাঠিয়ে দেয় ফরেন্সিক ল্যাবরেটরিতে। তাদের শরীরের শারীরিক ও মানসিক এবং কিভাবে তাদের হত্যা করা হয়েছে এবং আইডেন্টিফাই এবং উপযুক্ত প্রমাণ পাওয়ার জন্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। ওসি শাওন ঘটনাস্থলটা পুরো সিন করে দেয়। তারপর চারদিক ঘুরে থাকে। এক পর্যায়ে শাওন চোখ যায় সামনে দূরে দাঁড়িয়ে থাকা ফুচকার দোকানে। চোখটা যেন সরাতেই পারছে না ওসি শাওন। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফুচকার ওই ইনস্টলটার দিকে, দুটো মায়াবী চোখের দিকে। কি খাবার স্টাইল, সেই মুচকি হাসি, তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এভাবে তাকিয়ে থাকতে দেখে এবার কনস্টেবল কামাল সাহেবের কাছে এসে তুড়ি বাজায়, কিন্তু তবুও হুঁশ দিচ্ছে না। তাই এবার কনস্টেবল কামাল সাহেব ওসি শাওন যেদিকে তাকিয়ে আছে সেদিকে চক্ষু লক্ষ্য করে সেই দিকেই তাকায়। আর তাকিয়ে কামাল সাহেব হা করে তাকিয়ে আছে। কামাল সাহেবের হুঁশ ফিরে ওসি সাহেবের ঝাঁকুনি দিয়ে বলে ওঠে, স্যার ওদিকে কি দেখছেন? চলুন, এখন আমাদের থানায় যেতে হবে। ও হ্যাঁ চলুন চলুন, আপনি এখানে কি করছেন? স্যার, আমি তো আপনাকে ডাকতে এলাম। আপনাকে দেখে ওই মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু খেয়ালই নেই, তাই নিতে এলাম। ইয়ে মানে ওই আর কি। কামাল সাহেব আর কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে যায়। শাহর মাথা ঘুরে আবার সেদিকে তাকায়। এবার তাকিয়ে তো পুরো চমকে যায়, কেননা আগে ফুচকে খেতে দেখেছিল, এবার দেখছে ধোয়া ওড়াতে। এই দৃশ্য যেন চোখের চোখ ছানা ভরা। সেখানে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। থানায় এসে তারা আবার মিটিং শুরু করেছে। মিটিং শেষ করে থানার উদ্দেশ্যে যখনই রওনা দেবে তখনই ওসির ফোনেই ফোন আসে ডাক্তার টনিটোর। ডাক্তার টমেটো ফোনের ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো ওসি সাহেব, আপনার ফাইলগুলো সম্পূর্ণ রেডি আছে। আপনি একবার এসে চেক করে গেলে ভালো হতো। ওকে ডক্টর, আসছি, আপনি কয়েক মিনিট অপেক্ষা করুন। তারপর কিছু কনস্টেবল নিয়ে বেরিয়ে পড়ে ফরেন্সিক ল্যাবরেটরির উদ্দেশ্যে। সেখানে গিয়ে টনিটো ওসি শাওনকে দেখে একটা ফাইল এগিয়ে দেয়, দিয়ে বলে ওঠে, এখানে এই কেসের সম্পূর্ণ ইনফরমেশন এবং ডিটেলস দেওয়া আছে। আপনি একবার চেক করে নিলে ভালো হতো। আর লাশগুলো তদন্ত করা হয়ে গেছে সম্পূর্ণ, আপনার সামনে পেশ করা আছে। আপনারা চাইলে লাশগুলোকে তাদের বাড়ির লোকজনদের হাতে তুলে দিতে পারেন। শাওন আর কোনো কথা না বলে তার সঙ্গে থাকা কনস্টেবল নিয়ে পাশের একটা টেবিলে পড়ে তারপর ফাইলের ওপেন করে। ফাইলে লেখা আছে সর্বপ্রথম সেই 3টি মৃত বডিকে ঘুমের ওষুধ অর্থাৎ এমন একটা রাসায়নিক অ্যালকোহল পদার্থ খাওয়ানোর সাথে সেটা খেলে মানুষ খুব দ্রুত এবং বেশ কয়েক ঘন্টার জন্য ঘুমিয়ে দেশে পাড়ি জমায়, অর্থাৎ সেন্সলেস হয়ে পড়ে যায়। ঠিক সেই রকম একটা রাসায়নিক পদার্থ তাদের খাওয়ায়। তারপর ফোনে তাদেরকে খুব সূক্ষ্মভাবে এবং নিখুঁতভাবে তাদেরকে তুলে নিয়ে এসে কোনো এক পরিত্যক্ত স্থানে রাখে। তারপর তাদের হাত পা চেয়ারের সাথে বেঁধে দেয়, যার কারণে তাদের হাত পা ও রশির চিহ্ন পাওয়া গেছে।
সেই তিনটে মৃত ব্যক্তি অজ্ঞান অবস্থায় থাকার কারণে কোনো কিছু টের পায়নি। তারপর তাদের কানের মধ্যে এমন কোনো বাদ্য মিউজিক যন্ত্র রাখা হয় যাদের মাধ্যমে অতিরিক্ত সাউন্ড প্রয়োজন করলে তাদের কানের পর্দা ফেটে যায়। ঠিক সেই রকম একটা সাউন্ড মিউজিক তাদের কানের পর্দা ফাটিয়ে দেয়। তারপর তাদের কানের মধ্যে তুলা দিয়ে ভরে দেওয়া হয় যাতে বাইরের কোনো আওয়াজ ভেতরে না যায় এবং ভেতরের আওয়াজ যেন বাইরে না আসে। তারপর সেই সাইকো খুনি অর্থাৎ মানসিক খুনি তাদের তিনজনের হাতের রগ এবং পায়ের রগ কেটে দেয়, সাথে হালকা করে গলার শ্বাসনালীটা কেটে দেয় যাতে শ্বাস নিতে তাদের অসুবিধা হয়, এবং হাত দিয়ে ধীরে ধীরে গতিতে রক্ত বের হতে থাকে। ওদিকে শ্বাস না নিতে পেরে ধীরে ধীরে তাদের হুঁশ ফিরতে থাকে। তারা তিনজনই নিজেকে বদ্ধ ঘরে নিস্তব্ধ পড়ে থাকতে দেখে। একটা রুমে আবিষ্কার করে এবং তার পাশে একটা আতঙ্কবাদী লোককে দেখে তারা তিনজনই আটকে ওঠে। তাদের তিনজনই সুপরিচিত একটি মুখ। তারা কিছু বলতে যাবে কিন্তু বলতে পারে না। তারা খেয়াল করে তাদের মুখে একটা আঠালো গাম দিয়ে ট্যাব মেরে দেওয়া আছে। তারপর খুনি তাদের মুখে তিনজনেরই জিহ্বা কেটে ফেলে। তারপর ব্লেড এবং লোহার রড দিয়ে তাদের তিনজনকে অনেক মারধর করে। তবে এক্ষেত্রে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে এই খুনির সমস্ত নোংরাকে অনেক ঘৃণা করে। কেননা যখন তাদের তিনজনের শরীরে রড দিয়ে এবং ব্লেড দিয়ে আঘাত করে যাচ্ছিল, বারবারই তাদের ব্লেড এবং রডগুলো পরিষ্কার করে আবার তাদেরকে মারা হচ্ছিল। সেক্ষেত্রে তাকে ধরা একটা মোক্ষম চাল হচ্ছে সে সর্বপ্রথম নোংরাকে ঘৃণা করে, পরিষ্কারকে ভালোবাসে। অপরিচ্ছন্ন ব্যক্তিদের তাদের প্রচণ্ড রকম ঘৃণা করে। তাদের মারতে মারতে আধমোড়া করে ফেলেছে নিজের রাগটাকে মেটানোর জন্য। তাদের কান কেটে ফেলে, তারপর তাদের নাকের মধ্যে তুলা ঢুকিয়ে দেয় যাতে তারা নিঃশ্বাস না নিতে পারে। তারপর তাদের তিনজনের মুখের চেপ খুলে দেয়। আঠা দিয়ে মুখের ট্যাব লাগানোর কারণে মুখের কিছু অংশ ট্যাবের সাথে ছিঁড়ে আসে, ফলে মুখ থেকে রক্ত পড়তে থাকে। তারপর একটা ধারালো কাচের টুকরো দিয়ে তাদের শরীরের ক্ষতবিক্ষতভাবে জখম করা হয়। এদিকে শ্বাসকষ্ট এবং শরীর থেকে রক্ত বেরিয়ে যাওয়ার কারণে খুব দ্রুত তাদের মৃত্যুবরণ করে। অর্থাৎ তাদেরকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রত্যেকটি শরীরের টুকরো টুকরো পাওয়া গেছে। প্রায় তাদের শরীরের এক একজনকে আঘাত করা হয়েছে 4596টি করে। তবে কারো শরীরে বেশি এবং কারো শরীরে কম আঘাত, এবং প্রত্যেকটি ক্ষত থেকে আবার সূক্ষ্মভাবে সেই কাচের টুকরোগুলোকে বের করেছি, এবং এই কাচের টুকরোগুলো বের করার মাধ্যমে আমরা জানতে পেরেছি তাদের শরীরে কতবার আঘাত করা হয়েছে। তবে আমাদের মতে খুবই যন্ত্রণা এবং তীব্রতার সাথে এই 3টি মার্ডার করা হয়েছে। যেমন একটা পশুকে জবাই না করে তার শরীর থেকে চামড়া খসে নিলে যেই কষ্টটা হয়, ওই কষ্টটা পাবে তার থেকে কয়েকশো গুণ ব্যথা পেয়েছে তাদের এরকম নির্মম খুনির পরিকল্পনামূলক খুনে। ফাইলে লেখাগুলো পড়ে উপস্থিত থাকা ওসি সহ কনস্টেবলগুলো লোম খাড়া হয়ে যায়। কে এই সিরিয়াল কিলার, কে এই আতঙ্কবাদী, কে এই সাইকো কিলার, কে এই মানসিক রোগী যে এই রকম নির্মমভাবে হত্যা করছে 3টি মানুষকে। ফাইলে লেখাগুলো পড়ে যেন তাদের শরীরে কাটা বিঁধতে থাকে। সেখানে আর দেরি না করে গাড়ি নিয়ে থানার উদ্দেশ্যে চলে আসে এবং লাশগুলোকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কেসটাকে নতুন করে সাজানোর জন্য পরিকল্পনা করতে বসে গেছে তাদের উদ্দেশ্যে, যে করে হোক ওই খুনিকে ধরতে হবে। ডিউটি শেষ করে শাওন বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই তামিমা বেগম দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে যখনই কিছু বলতে যাবে তার আগেই দেখে ছেলে মন খারাপ। তাই আর কোনো কথা না বলে আবার দরজা লাগিয়ে ভেতরে চলে যায়। শাওন ফ্রেশ হয়ে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে আসে খাবার খেতে। তামিমা বেগম শাওনকে খাবার বেড়ে দেয়। শাওন নিজের মতো খাচ্ছে, কেসটা নিয়েই ভাবছে। ঠিক খাবার মাঝখানে ইকবাল চৌধুরী বলে ওঠে, বাবা সাবধানে থাকিস, শহরে বর্তমান অবস্থা খুবই খারাপ। শহরে ভীষণ রকম বর্তমান মার্ডার হচ্ছে, আর এই দায়িত্বটা আমি শুনলাম তোর কাঁধে এসে পড়েছে। তাই নিজের সততা এবং দায়িত্ব এবং নিজের শরীরের যত্ন নিবি, এবং অপরাধীদের অবশ্যই তাদের কৃতকর্মের শাস্তি দিবি। শাওন কোনো কথা না বলে একবার চোখ তুলে তাকিয়ে দেখে তার বাবা তাকে কথাগুলো বলছে। কথার মাঝখানে তামিমা বেগম বলে ওঠে, আমি তোর জন্য একটা মেয়ে ঠিক করেছি, আর এই মেয়েটাই ফাইনাল। আমি এই মেয়েটাকে আমার ঘরের বউ করে আনবো। বেশ কিছু সময় নীরবতা কেটেই যায়। শাওন খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে সোফায় এসে বসে আর বলে ওঠে, ওকে ঠিক আছে, তোমরা যেহেতু আমার কথা শুনবে না, তাহলে তোমাদের যা ইচ্ছা তাই করো। তবে আমি বিয়ে করব। একটা সত্যই, আমার এই কেসটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে তোমরা যে মেয়েটিকে বিয়ে করতে বলবে
আমি তাকেই বিয়ে করব। তবুও এখন আমাকে একটু একা থাকতে দাও। এই বলে শাওন চলে যায় তার নিজের রুমে। তারপর ল্যাপটপ অন করে শহরের সিসিটিভি ফুটেজগুলো দেখতে থাকে। এই লাশগুলোকে কে ফেলে গেছে বা কোথা থেকে এসেছে। সিসিটিভি ফুটেজ চেক করতে করতে রাত 2টা বেজে যায়। এক পর্যায়ে দেখতে পায় কোনো এক মুখোশধারী লোক এসে সেই 3টে লাশকে ফেলে যায় ময়লার ডাস্টবিনে। ভিডিওটি দ্রুত সেন্ড করে কনস্টেবল কামাল সাহেব, রহমত সাহেব এবং লতিফ সাহেবের ফোনে এবং দ্রুত ভিডিওটা চেক করতে বলে, সেই অনুযায়ী তদন্ত করতে বলে। তারপর ওসি শাহন সেই ঘটনাস্থলে ফুচকা স্টলে সেই যে মেয়েটি দেখেছিল সেই মেয়েটির কল্পনার সাগরে নিয়ে ভাসতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। ও হ্যাঁ, এই শাহনকে এইটার একটা ছোট্ট করে পরিচয় দিয়েই দিই। শাহন হচ্ছে বর্তমান জামালপুর এলাকার সাবেক ওসি। লেখাপড়া শেষ করে 3-4 মাস হলো চাকরিতে জয়েন করেছে। বাবা এবং একজন সেনাবাহিনী হেড প্যারালাল কমান্ডার অফিসার ছিল। কিছুদিন হলো তিনি রিটার্ন করেছেন। আর মা গৃহিণী ছিল। শাওনের চাকরি না করলেও দিনকাল বেশ সুখেই কেটে যাবে, কেননা তার বাবার অর্থ সম্পত্তির কম নেই। মেয়েটিকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল কখন সকাল হয়ে গেছে সেদিকে খেয়ালই নেই। সকালে শাওনের বাবা ইকবাল হোসেন তাকে ঘুম ভাঙায়। ইকবাল হোসেন বলে ওঠে, সায়ন, ওঠ, থানায় যাবি না? সে কখন সকাল হয়েছে? তোর নতুন কেস নিয়ে কী বা করলি? তোকে তো ডিউটিতে যেতে হবে। এখনো পড়ে পড়ে ঘুমাবি নাকি? ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে থানায় যাবি। বাবা চিৎকার চেঁচেমেচিতে ঘুম ভেঙে যায়। তারপর দ্রুত ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। থানায় যেতেই চোখ ছানা বড়া হয়ে যায় ওসি শাওনের, কেননা থানার সামনে বড় একটা লাইন লেগে গেছে মিসিং ডায়েরি করানোর জন্য। বিভিন্ন এলাকা থেকে তারা এসেছে তাদের ছেলে মেয়ে এবং স্বামীর সন্তান নিখোঁজ বলে পুলিশ স্টেশনে ডায়েরি করতে। পুলিশ কনস্টেবলগুলো ডায়েরি নিতে নিতে এক পর্যায়ে তারাই ক্লান্ত হয়ে গেছে। ওসি সাহেবকে দেখে কামাল সাহেব বলে ওঠেন, স্যার, আমরা তো পুরো হাঁপিয়ে গেছি। এখনই গিয়ে ধরতে হবে। আমাদের মনে হয় এই বেটা খুনি এতগুলো মানুষকে নিখোঁজ করেছে, সাথে ছোট ছোট শিশুদেরকে। সাহন কোনো কথা না বলে বেরিয়ে যায় থানা থেকে কোনো এক অজানা গন্তব্যে। কাউকে কোনো কিছু না জানিয়ে শাওন এইভাবে চলে যেতে দেখে কামাল বলে ওঠে, যাক বাবা, এর আবার কি হলো? মাথার সমস্যা আছে নাকি? এইভাবেই সময় কেটে যায়। সময়ের ঘড়িতে দেখতে দেখতে বিকেল হয়ে যায়। বিকেলে থানার মধ্যে বসে আছে কামাল, রহমত, লতিফ মিয়া। ওসি বলে ওঠে, শহরে এই খুন হচ্ছে আর আমরা কোনো কিছুই করতে পারছি না। এর কোনো একটা সোহারা করতে তো হবেই, না হলে সামনে আরো বিপদ আসতে চলেছে। কামাল, রহমত, লতিফ মিয়া 3 কনস্টেবলকে রাস্তায় যে সিসিটিভি ফুটেজ দেখেছিল তা থেকে তারা কিছু ক্লু বের করে এবং সেই প্রমাণগুলোর ভিত্তিতে কামাল সাহেব বলে ওঠেন, স্যার, আপনি যে আমাদের সিসিটিভি ফুটেজটা দিয়েছিলেন রাস্তার পাশে, সেখান থেকে আমি একটা যথেষ্ট ভালো প্রমাণ পেয়েছি। সেটার থেকে আমার মনে হয় এটা কোনো ভার্সিটির মানুষের কাজ। জি স্যার, ভিডিও ফুটেজটা থেকেও আমি একই জিনিস খুঁজে পেয়েছি। অর্থাৎ কামাল সাহেব যে সিসিটিভি ফুটেজটাতে ভিডিওটার লোকটাকে দেখেছি, আমিও সেম একই ড্রেস, একই পোশাক, একই ঘড়ি, একই জুতো পরিধানে সেই লোকটাকে দেখেছি। স্যার, 3টা সিসিটিভি ফুটেজে একই লোক পাওয়া গেছে এবং পরনে ভার্সিটির পোশাক। অর্থাৎ আমাদের মনে হয় এটা ভার্সিটি অথবা কোনো স্কুলের শিক্ষক বা শিক্ষার্থীর কাজ হবে যে এসব করছে। এবং আমি সিসিটিভি ফুটেজে একটা জিনিস লক্ষ্য করেছি, যখন সে লাশটাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলছিল তখন তার পোশাকে একটু ময়লা লাগে। আর সেই ময়লাটা লাগার কারণে সে তার পাশে থাকা একটা টিউবওয়েলে সে গভীর রাতে জনশূন্য এলাকায় সম্পূর্ণভাবে গোসল করে আবারও ভিজা কাপড় নিয়ে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। তবে লোকটির মুখটা দেখা যায়নি। ওআইসি, তার মানে এই রহস্য শুরু হয়েছে ভার্সিটি থেকে। আর এটা রহস্যভেদ করতে হলে ভার্সিটি থেকেই এর সূত্রপাত ঘটাতে হবে। জি স্যার, আমাদের উচিত প্ল্যান মোতাবেক কাজ করা, তবে আমরা এই অপরদেরকে ধরতে পারবো। স্যার, আমার মনে হয় ভার্সিটি মোট 4টা আছে এই শহরে, এবং এই 4টা রোড গিয়ে 4টা ভার্সিটিতে অ্যাড হয়েছে। জি স্যার, রহমত সাহেব একদম ঠিক বলেছে। আমরা যেটা করতে চাইছি সেটা 4 ভার্সিটির 4 রাস্তার মোড়ে আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখবো এবং আমরা 4 ভার্সিটিতে যে কোনো মূল্যে প্রবেশ করতে পারলেই হয়ে গেল। আমরা 4জন 4টা ভার্সিটিতে অ্যাডমিশন নিব। তোমরা কি কে নিবে আমি জানি না, তবে আমি
শিক্ষক পদে ভার্সিটিতে নেব। আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি, তোমরা যোগাযোগ করে 4টা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নাও। ওকে স্যার। এই বলে তারা ভার্সিটির প্রিন্সিপালদের সাথে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে। শাওন অর্থাৎ ওসি সাহেব ভার্সিটির প্রিন্সিপালের সাথে কথা বলার জন্য ফোন দিয়েছে। প্রিন্সিপাল ফোন রিসিভ করেছে। ও হ্যাঁ, এই প্রিন্সিপাল আবার পুরুষ না, মহিলা কিন্তু। প্রিন্সিপাল সাহেবা ফোন রিসিভ করে। শাওন অফিস থেকে ফোনে সকল রকম যোগাযোগ করতে থাকে এবং শহরের পরিস্থিতি সম্পর্কে সকল কিছু বলে প্রিন্সিপাল সাহেবা শহরের অবস্থা এবং মানুষের অবস্থা দেখে শাওনকে এবং ভার্সিটিতে শিক্ষকতার যোগ দেয়। কিছু সময় কথা বলে শাওন ফোন কেটে দেয়। প্রিন্সিপাল সাহেবের ফোনটা রাখতেই তার রুমে প্রবেশ করে এক সুন্দরী রূপবতী গুণবতী ললনা, জান্নাতের হুরপরি, সুন্দরী স্মার্ট মায়াবতী, কমল কোলে উষ্ণময় মায়াবী স্নিগ্ধতা। নাম তার হলো গিয়ে মারিয়া। মারিয়া দেখতে বেশ স্টাইলিশ, হ্যান্ডসাম ও সুন্দরী একটা গুণবতী মেয়ে। সে ভার্সিটির বিশ্ব সুন্দরী এবং বেশ অহংকারী, বলতে গেলে দাপটও আছে ভার্সিটিতে তার বেশ। বাবা শহরের আন্ডারওয়ার্ল্ডের টপ ওয়ান অফ দ্য ওয়ান বিজনেসম্যান, সাথে ভার্সিটির সভাপতি। তাই তো মেয়ের এত দাপট বেড়েছে। কোনো কিছু করার আগে পারমিশন নেয় না, যখন তখন ক্লাসে প্রবেশ করে। ভার্সিটির যা ইচ্ছে তাই করে, কেউ তাকে বাধা দেওয়ার সাহস পায় না এবং কি প্রিন্সিপালের রুমে গেলে অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না। ঠিক তেমনই প্রিন্সিপাল সাহেবের ফোনটা রাখতেই মারিয়া অনুমতি ছাড়াই প্রিন্সিপালের কেবিনে গিয়ে চেয়ারে বসে পড়ে আর বলে ওঠে, হাই ম্যাম, আমাদের এত বড় ভার্সিটি অথচ এই ভার্সিটিতে এমন কোনো হ্যান্ডসাম স্যার নেই। আমাদের একজন লেকচারার স্যার প্রয়োজন। সো এটা সবার দাবি, একটা লেকচারার স্যার আমাদের লাগবে যে আমাদের উৎসাহিত করবে ভার্সিটিতে আসার জন্য এবং যার ক্লাস করতে আমরা সবাই পাগল পাড়া হয়ে যাব। দেখো মারিয়া, তোমার কিন্তু দিন দিন অসভ্যতামি বেড়েই চলেছে। তোমার নামে অনেক এলিগেশন আছে। তোমার কথা মতো তো আমরা ভার্সিটিকে পরিচালনা করতে পারি না। তোমার বাবা এখানের সভাপতি বলে তুমি যা ইচ্ছা তাই করবে, এটা তো আমরা মেনে নিব না। এ ভার্সিটিতে তোমাকে থাকতে হলে আমাদের মতো চলতে হবে। তুমি ওপেনলি প্রকাশ্যে সিগারেট খাচ্ছ তোমার বন্ধু বান্ধবীদের সাথে। আর এটা কি হচ্ছে এখানে? ও জাস্ট শাট আপ। আপনাকে কোনো বাড়তি লেকচার দিতে বলিনি। আপনাকে যেটা করতে বলেছি সেটাই করেন, না হলে বাবাকে বলে এমন জায়গায় ট্রান্সফার করব যেখানে মশা মারতে আপনার দিন চলে যাবে। দেখো, আমি ভার্সিটির জন্য একজন নতুন শিক্ষককে নিয়োগ দিয়েছি। উনি কাল থেকে ভার্সিটিতে জয়েন করবে। আর তুমি তোমার বাবার ভয় আমাকে দেখাবে না। আর ভার্সিটি থেকে তোমাকে ট্রান্সফার করতে আমার 2 মিনিটও লাগবে না। জাস্ট গেট আউট অফ হার। আমার যেখানে যা ইচ্ছা আমি সেখানে তাই করব। আমার কাজে যদি কেউ বাধা দিতে আসে তাহলে তোর গলাটা আমি শরীর থেকে আলাদা করে ফেলে দিব এবং মাঠে ফুটবল খেলবো। আন্ডারস্ট্যান্ড ইউ? আর বেটার আন্ডারস্ট্যান্ড। কথা বলে আর প্রিন্সিপালের টেবিলে রাখা পানির গ্লাসটা ভেঙে নিজের হাতে কয়েকটা টান দেয়। আর এই কথাটা বলে হাত কাটা প্রিন্সিপাল সাহেবার ক্লাসরুম থেকে বেরিয়ে যায় ক্যাম্পাসের উদ্দেশ্যে। হ্যাঁ, এই মাইয়া একটু বদমেজাজি, ওর রাগী টাইপের মেয়ে। ছোট থেকে আদর ভালোবাসা ও স্নেহ মমতা পেয়ে মেয়েটা একেবারেই বিগড়ে গেছে। তার যখন যেটা মনে হয় তখন সেটাই করে। এর ব্যতীত যদি কেউ কোনো কিছু করেছে, হয় তাকে মেরে ফেলে অথবা নিজে রাগটাকে কন্ট্রোল করার জন্য নিজের ওপরই চালিয়ে দেয়। হনন করে হাঁটতে হাঁটতে ক্যাম্পাসে বসে পড়ে মারিয়া। মারিয়ার হাত কাটা দেখে সাদিয়া, ফারিয়া, তানিয়া দ্রুত একটা ফার্স্ট এড বক্স এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে মারিয়াকে। মারিয়া বলে ওঠে, আরে বাদ দে তুই সব। দ্রুত আমাকে লাইটারটা দে আর দামি ব্র্যান্ডের ব্ল্যাক সিগারেটটা দে। ওই প্রিন্সিপাল সাহেব আমার পুরো মেজাজটাই গরম করে দিয়েছে। মারিয়ার এরকম কথা শুনে সাদিয়া, ফারিয়া, তানিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবুও জোর করে তার হাতে ব্যান্ডেজ দিয়ে সাদিয়া বলে ওঠে, দেখ মারিয়া, এখনো সময় আছে। এসব পাগলামো বাদ দিয়ে দে না, আমাদের মতো সাধারণ জীবনযাপন কর। দেখবি তোর অনেক ভালো লাগবে। এইসব সিগারেট, মদ, ছেলেদের পোশাক, পুরো জীবনটাকে তুই অগোছালো করে ফেলেছিস। আঙ্কেল আন্টি তোর জন্য কত চিন্তা করে, আর তুই তাদের কথা একবারও ভাববি না। ওই শাকচুন্নি শাওরা গাছের পেতনি সাদিয়া বুড়ি, তোর লেকচার তোর কাছে রাখ, আর তোরে যেটা কইলাম ওইটা কর। এনে ধর, তোর যেহেতু এতই খাওয়ার ইচ্ছে তাহলে নে খা।
তবে মারিয়া, কিন্তু তোরে এসব ছেড়ে দেওয়াই ভালো। সাদি একদম ঠিক বলেছে, এটা তোর শরীরের জন্য খুবই ক্ষতিকর। দেখ, আমরা মেয়ে, আমাদের বিয়ে হবে, কোনো না কোনো ছেলের সাথে তো অবশ্যই একদিন না একদিন বিয়ে হবে। সেই ছেলেটার সাথে আমরা ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হব, তারপর আমাদের। তুই তোর লেকচার বন্ধ করবি নাকি তোর নাকে দিব এক ঘুষি? ওইটার এদিকে এক বোতল বিয়ার নিয়ে আয় তো, আর সাথে চানাচুর। মারিয়া, কি হচ্ছেটা কি? ভার্সিটির সবাই তোকে দেখছে। দেখ, এরকম করলে কিন্তু তোর কোনো দিন বিয়ে হবে না। নিজের শরীরের তো যত্ন নে। কেউ আর কোনো কথা বলে না। ওয়েটার আর মারিয়ার কথা মতো যাবতীয় জিনিস এনে দেয়। ভার্সিটির সবাই মারিয়াকে ভীষণ ভয় করে, কেননা মারিয়া খুবই ডেঞ্জারাস। নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য নিজের ওপরই সে ছুরি চালাতে সক্ষম। সে এক জেদি প্রকারের একটা মেয়ে, যখন যেটা চায় তখন সেটা না পেলে নিজের ওপরই নিজের ক্ষতি করে। এদিকে শহরের পরিস্থিতি খুবই খারাপ। সাদিয়া, ফারিয়া, তানিয়া মিলে মারিয়াকে ভার্সিটি থেকে নিয়ে যায় তার বাড়িতে। সঞ্জিদা বেগম ও আকাশ চৌধুরীর হাতে তাদের মেয়েকে তুলে দিয়ে তারা তেমন কিছু হয়নি বলে চলে আসে বাড়িতে। দেখতে দেখতে পরিবেশটা বেশ শান্তশিষ্ট হয়ে গেছে। বিকেলের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। চাঁদে গিয়ে হালকা হালকা এখন থেকে কুয়াশা জমতে শুরু করেছে, সাথে জোনাকি পোকার আবছা আবছা আলো। ঝিঝি পোকার ঝুনঝুন ডাকে যেন সন্ধ্যাটা বেশ মেতে উঠেছে। পাখিরা কিচিরমিচির করে চলে যাচ্ছে তাদের নিজ বাসাতে। সারাদিন তারা আহরণ করে, সারাক্ষণ করে খাবার নিয়ে যাচ্ছে তাদের নিজ বাসাতে। দেখতে দেখতে মাগরিব পেরিয়ে এশার আজান দেয়। এই রাত ভাই একটা ছুঁই ছুঁই। এখনো থানার মধ্যে ওসি শাহন, কনস্টেবল কামাল রহমত এবং লতিফ মিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। তারা 4টা ভার্সিটির পরিকল্পনা মোতাবেক শিক্ষকতার পেশা গ্রহণ করবে এবং ভার্সিটি থেকে সে এই কাজ করেছে সেটা দেখার জন্য তারা ভার্সিটিতে ছদ্মবেশে তদন্ত করবে। কাল থেকে তাদের জয়েন্ট ভার্সিটিতে ফাইলগুলো ঠিকঠাক এবং পরিকল্পনা অনুযায়ী কি করতে হবে পরিকল্পনা করে যে যার উদ্দেশ্যে বাড়ি চলে যায়। রাত 2টা বাজে। এইদিকে সেই অজানা খুনিটা আবারও আজকে একটা মেয়েকে তুলে এনেছে। তারপর মেয়েটাকে একটা বেডে শুয়ে দেয়, পা পেছনের খাটের সাথে বেঁধে দেয় এবং সামনের হাত সামনের খুঁটির সাথে বেঁধে দেয়। মেয়েটার এখনো হুঁশ আছে, ছাড়ার জন্য ছটফট করছে, মুখে টেপ থাকায় চিৎকার করতে পারছে না। সেই সিরিয়াল কিলারটি একটা রোড কাটার মেশিন নিয়ে মেয়েটির সামনে আসে আর বলে ওঠে, কিরে, তোকে বারণ করেছিলাম না যে ময়লা কইবি না, তবুও তুই আমার কথা শুনলি না। এখন তোকে কে বাঁচাবে বল? আমি ময়লাকে ভীষণ ভয় পাই, ঘৃণা করি, আর তোরা সে ময়লাকে আমার চারপাশে ফেলে রাখছিস। তোদেরকে ধমক দিলে তোদের মা বাবা আমাকে গালিগালাজ করে আর বলে এটা তোদের দুষ্টামি, তোরা নাকি বাচ্চা। আরে তোরা কিসের বাচ্চা? আজ তোকে কে বাঁচাবে আমার হাত থেকে বল? তোকে এতটা যন্ত্রণা দিয়ে মারবো না, তুই ভাবতেও পারবি না যতটা যন্ত্রণা আমি পেয়েছি সেই ছোটবেলায়। প্লিজ আঙ্কেল, আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে। আমার বাবা মা আমার জন্য অনেক অপেক্ষা করছে। আমি আর জীবনেও বেঁচে থাকতে মহিলা করব না, আর আপনার কথা আমি কাউকে বলবো না। আরে তুই বলবি কি রে? যখন তুই বেঁচে থাকবি তখন না বলবি? কিন্তু তুই তো বেঁচে থাকবি না। আমার হাতে যে ধরা পড়েছে সে বাসায় ফিরতে পারেনি। আমি তো তোদের বাঁচিয়েছি, তাই না? আমি তোদের এই পরিবেশ থেকে, এই দূষিত পরিবেশ থেকে মুক্তি দিচ্ছি। না, আমার মুক্তি চাই না। আমি শুধু আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে চাই। প্লিজ আমাকে নিয়ে যাও না আঙ্কেল। আমি আর কোনো দিন এমন করব না, আর দুষ্টুমি করব না। তুই তো আমার লক্ষ্মী মেয়ে, তুই তো আমার ভালো মেয়ে। তোকে কি আমি এই দূষিত পরিবেশে রেখে কষ্ট দিতে পারি? তাই তোকে আমি ওই উপরে পাঠিয়ে দিচ্ছি যাতে তুই শান্তিতে থাকতে পারিস। আমি তো তোর ভালো আঙ্কেল, লক্ষ্মী আঙ্কেল।
এই বলে মেয়েটিকে আর কোনো কথা বলতে না দিয়ে সে রড কাটার মেশিন অথবা ড্রিল মেশিন, সেই মেশিনটা দিয়ে তার জিহ্বাটা মুখ থেকে বের করে আনে জীবিত অবস্থায়। তারপর জিহ্বাটা মেশিন দিয়ে চুকাট করে সাইজ করে কেটে নেয়। মেয়েটা ছটফট করতে থাকে যাতে সে নিজের মৃত্যুটা উপলব্ধি করতে পারে। সেজন্য তার চোখের একটা রাসায়নিক কেমিক্যাল দিয়ে চোখের পাতাগুলো আটকে দেয় যাতে সে চোখের পাতাগুলো বন্ধ করতে না পারে এবং চোখটা যেন খোলাই থাকে। তারপর মেয়েটির মাথার চুলগুলো উপড়ে ফেলে খুব কষ্টদায়ক যন্ত্রণা হচ্ছে মেয়েটি ছটফট করতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু তার আওয়াজ হয় না তার জিহ্বা কেটে ফেলার কারণে। তারপরে তার সব থেকে জিনিসটায় ঘৃণা লাগে, সেটা হচ্ছে বাচ্চাদের দাঁত, কারণ বাচ্চাদের দাঁতে সবচেয়ে অপরিষ্কার এবং সে ময়লা জিনিসটাকে প্রচণ্ড ঘৃণা করে। সেই জন্য একটা প্লাস হাতে নেয়। তারপর সেই প্লাসটা মেয়েটার মুখটা মেলে দিয়ে সেই প্লাসটা দিয়ে মেয়েটার একটা একটা করে দাঁত উপড়ে ফেলে। মেয়েটা শুধু ব্যথায় কাতরাচ্ছে আর ছটফট করতে থাকে, ব্যথায় শুধু গোঙাচ্ছে, তবুও যেন সেই দ্য কিলার অফ দ্য সাইকো কিলারের কোনো ভ্রুক্ষেপ বা দয়া মায়া হচ্ছে না। তারপর মেশিনটা আবার হাতে নেয়। তারপর যে হাত দিয়ে তারা নোংরা করতো সে হাত দুটো কেটে ফেলে কুচি কুচি করে। তারপরে সে পা দিয়ে তারা নোংরা কাজ করতে যেত, সে পায়ের 10 আঙুল কেটে ফেলে। তারপর জীবিত অবস্থায় মেয়েটার পা কেটে কুচি কুচি করে কাটতে থাকে, তার মধ্যবর্তী লজ্জাস্থান পর্যন্ত চলে আসে। তারপর কোনো কারণে দুটো করে কেটে ফেলে, কারণ এই কান দিয়েই তারা ভালো কথা শুনেনি বলে কান দুটো কেটে ফেলে। তারপর তারা এই মুখ দিয়ে খারাপ কথা বলেছিল বলে সেই কিলারটা একটা ধারালো ছুরি হাতে নেয় আর হাতে একটা প্লাস নেয়। তারপর সেই প্লাসটা দিয়ে তার দুটো ঠোঁট টেনে ধরে, তারপর ক্যাচ করে তার দুটো ঠোঁট কেটে ফেলে। ঠোঁট বলতে আর দাঁত বলতে কোনো কিছুই নেই। দেখতে মেয়েটিকে একদম ভীষণ ভয়ানক লাগছে। এখন যদি মেয়েটিকে শহরে ছেড়ে দেওয়া হয় তাহলে জীবিত মানুষেরা মেয়েটিকে দেখে হাতটা বলে উঠবে, হয়তো স্ট্রোক করবে, না হলে নিজেই নিজেকে আত্মগোপন করে লুকিয়ে পড়বে সারা জীবনের জন্য। তারপর সেই কিলার সেই মেশিনটা দিয়ে যখনই মেয়েটার গলা কাটতে যাবে ঠিক তখনই সেই কিলারটির চোখ যায় মেয়েটির মধ্যবর্তী লজ্জাস্থানের দিকে। এটা দেখে সেই কিলারটি একটা হাসি দেয়। মেয়েটি তো পাড়ায় হাত মরা। তারপর সেই সিরিয়াল কিলারটি মেয়েটির লজ্জাস্থানের ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে তার জরায়ু বের করে আনে। তার সেই মধ্যবর্তী জায়গাটাতে হাত দিয়ে মেয়েটির লজ্জাস্থানের ভেতর দিয়ে বের করে নিয়ে আসে। সাথে সাথেই বুক ফাটানো একটা চিৎকার দিয়ে মেয়েটি সেখানেই মৃত্যুবরণ করে। তবুও যেন স্বাদ মিটছে না, আবারও হাত ঢুকিয়ে কলিজা বের করে নিয়ে আসে। তারপর ক্ষতবিক্ষত করে দেয় সেই ধারালো অস্ত্রটা দিয়ে। তারপর মেয়েটিকে নাকে তুলো ঢুকিয়ে দেয় যাতে পুলিশ সিআইডি বের তদন্ত করতে গিয়ে বিরক্ত অবস্থানে পড়ে যায়, যেন জানতে না পারে মেয়েটিকে কিভাবে মারা হয়েছে, শ্বাসরোধ করে নাকি অত্যাচার করে। তারপর টুকরো করে গুলো এবং মেয়েটার বডিটাকে একটা প্লাস্টিকের প্যাকেটে করে নিয়ে গাড়ি নিয়ে ছদ্মবেশে বেরিয়ে যায় খুব সাবধানে। তারপর একটা ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। কুকুরগুলো যে পলিথিনের প্যাকেটটা নিয়ে মেয়েটার টুকরোগুলো মড়মড়িয়ে খাচ্ছিল, একটা লোক চোখ সেদিকে আটকে যায়। দ্রুত ফোন করে পুলিশ স্টেশনে। ওসি সহ কনস্টেবলরা চলে আসে ঘটনাস্থলে। তারপর মেয়েটির লাশটাকে পাঠিয়ে দেয় তদন্ত করার জন্য, কারণ সিক ল্যাবরেটরিতে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেই বলে ওঠে, দেখুন মিস্টার শাওন, আপনি যে মেয়েটির লাশটা পাঠিয়েছেন সে মেয়েটির রিপোর্ট আপনি চেক করে নিতে পারেন। তবে আগে থেকে এটা আরও ভয়ানক এবং যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে মেয়েটাকে। ফাইলটি আপনি পড়ে নিতে পারেন আর লাশ তদন্ত হয়ে গেছে, লাশটিকে তাদের ফ্যামিলির হাতে দিয়ে দিতে পারেন। তারপর লাশ ও ফাইলটা নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ওসি শাওন, সাথে কনস্টেবলগুলোও আছে। লাশটাকে তাদের ফ্যামিলির হাতে তুলে দেওয়া হয়। তাদের পরিবারের শোক নেমে এসেছে, পুরো পরিবারটা ভেঙে পড়েছে। একটি মাত্র সন্তান ছিল তাদের। ফাইলটা আপনাদের পড়ে শোনালাম না যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে, কারণ আগেই আপনাদের আমি শুনিয়েছিলাম যে কিভাবে মেয়েটিকে হত্যা করা হয়েছে। এদিকে মারিয়া নিজের হাত কেটে ফেলার কারণে শরীর প্রচণ্ড রকম ব্যথার কারণে জ্বর এসেছে, জোরে গোঙাচ্ছে। কারো গোঙানির আওয়াজ পেয়ে আকাশ চৌধুরী ও সঞ্জিদা বেগম মারিয়ার রুমে এসে দেখতে পায় প্রচণ্ড রকমের জ্বর এসেছে। তাই মাথায় সঞ্জিদা বেগম মেয়ের মাথায় জলপট্টি দিতে থাকে। দেখতে দেখতে ভোর পেরিয়ে সকাল হয়ে যায়। সকালের মৃদু বাতাস ও হালকা সূর্যের সিকিল ধোয়ায় শাওনের ঘুম ভেঙে যায়। তারপর শাওন ফ্রেশ হয়ে যাওয়ায় খাওয়া দাওয়া করে তাদের তিনজনকে হ্যালাট করে দিয়ে তাদের তিনজনকে 3 ভার্সিটিতে ভালো করে নজরদারি করতে বলে।
আর শাওনও বেরিয়ে পড়ে শিক্ষকের বেশে ভার্সিটিতে, অর্থাৎ মারিয়া যেখানে পড়াশোনা করছে সেই কলেজে। শায়ন শিক্ষকতার পেশা হিসেবে ছদ্মবেশে অ্যাডমিশন নিয়েছে, শুধুমাত্র ওই অপরাধীকে ধরার কারণে। ভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে। প্রিন্সিপাল সাহেব ক্লাসরুমে এসেই বলে ওঠে, হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য নতুন এক অধ্যাপক নিয়ে এসেছি যে তোমাদের বাংলা লেকচার দেবে। বাংলা বিষয়ের উপর তোমাদের স্টাডি করাবে। ওনার নাম মিস্টার শাওন। এখন থেকে উনি তোমাদের নিয়মিত ক্লাস করাবেন। এখন তাহলে আমি আসি, তোমরা পরিচয় হয়ে নিও। আজকে ভার্সিটিতে মারিয়া আসেনি, তবে সাদিয়া, ফারিয়া এবং তানিয়া এসেছে। তারপর প্রফেসর শায়নের সাথে একে একে সকল স্টুডেন্টের পরিচয় পর্ব সেরে ফেলে। শায়ন নিজের মতো করে ক্লাস করাতে থাকে। বেশ ভালোই লাগছে স্টুডেন্টদের। শায়নের ক্লাস মেয়েরা তো সামনের দিকেই হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেননা এমন স্টাইলে শায়ন তাদেরকে বোঝাচ্ছে, বাংলা ক্লাসটা করাচ্ছে যে তারা না পড়ে বইটা খুলে শুধু কথাগুলো মনোযোগ দিয়েই শুনেই মুখস্থ করে ফেলেছে। তারপর ক্লাস শেষ করে শায়ন তার নিজের কেবিনে চলে যায়। সারিয়া, ফারিয়া, তানিয়া তিনজনে বুদ্ধি করে মারিয়াকে ফোন করে ফোন রিসিভ করতেই মারিয়া বলে ওঠে, কিরে, হঠাৎ এই সময় ফোন কেন দিলি? কি হয়েছে? তোরা নিশ্চয়ই ভার্সিটিতে কোনো ঝামেলা হয়েছে নাকি যে হঠাৎ অসময়ে ফোন দিলি, তাও আবার এই মারিয়াকে? আরে মারিয়া, তুই বড্ড বেশি বকবক করিস। তোর জন্য একটা সুখবর আছে। সুখবর? তাও আবার আমার জন্য? আমি জানি এতদিন আমি মাল খেতাম, এখন তো দেখছি তুই না খেয়েও মাল খাচ্ছিস। বাজে কথা বন্ধ করবি নাকি আমি ফোন কাটবো? ওকে ঠিক আছে, কিসের জন্য ফোন করেছিস বল দেখি শুনি। আর কি বা আমার জন্য সুখবর? আরে লাইফ ইজ মাই চিল। আমার জীবনে চিল ছাড়া কোনো কিছুই নেই, তাই আমার জীবনের সব সময় সুখ এবং সুখবর লেগেই থাকে। তো বল তোরা কি সুখবর দিবি আমাকে? আরে ভার্সিটিতে নতুন একজন শিক্ষক অ্যাডমিট নিয়েছে, বেশ হ্যান্ডসাম। ভার্সিটিতে নতুন মাল অ্যাডমিশন নিয়েছে, তাও আবার আমাদের শিক্ষক? আরে মালটা বিয়ে করেছে নাকি এখনো সিঙ্গেল আছে? মালটা দেখতে কেমন রে? সি মারিয়া, শিক্ষককে কেউ মাল বলে? তুই কালকে আসিস, দেখতে পাবি। আর স্যার দেখতে অনেক সুন্দর। ওই শোন, তোরে বলছি না তুই আমারে জ্ঞান দিবি না, তারপরও তুই আমারে জ্ঞান দিস। একবার ভার্সিটিতে আসি, তারপর তোকে দেখাচ্ছি। আর শোন, সুযোগ পেলে পারলে মালটার একটা পিক তুলে আমাকে পাঠিয়ে দিবি। আমিও দেখতে চাই প্রিন্সিপাল সাহেব কোন আবাল মার্কা মালরে আমাদের শিক্ষক হিসেবে কলেজে জয়েন করিয়েছে। আমি পারবো না, তুই নিজে এসে কালকে দেখে নিস। এই বলেই ফোন কেটে দেয় মুখের ওপর। এইভাবে ফোন কেটে দেওয়ায় এবার মারিয়া রেগে গিয়ে বলে ওঠে, থুর শালি শাকচুন্নির দল, কোন শালায় তোরে বিয়ে করে আমিও দেখে নেব। কালকে তাহলে ভার্সিটিতে যাইতে হবে সেই মালটাকে দেখতে। যদি আমার কথা না শোনে তাহলে মালটার এমন অবস্থা করব যে একদিনে ভার্সিটি থেকে শিক্ষকতা তো দূরে থাক, কোনো ভার্সিটির নামই নিবে না মুখে। নামটা আমার কি? মারিয়া। যেটা বলি সেটাই করি। এদিকে ভার্সিটির সময় পেরিয়ে প্রায় রাত হয়ে এসেছে। ওসি শাহন, কনস্টেবল কামাল, কনস্টেবল রহমত, কনস্টেবল লতিফ সাহেব একটা গ্রুপ কলে অ্যাড হয়েছে এবং সারাদিনে ভার্সিটিতে তারা সন্দেহজনক কোনো কিছু ধরা পড়ল কিনা তাদের চোখে একে অপরের সাথে আলোচনা করতে থাকে। সবাই বলে ওঠে ভার্সিটিতে তেমন সন্দেহজনক আজকে কোনো কিছুই পড়েনি। তারা তাদের মতো কথাবার্তা শেষ করে ফোন কেটে দেয়। রাত 9টার দিকে ডিনার করার সময় শাওন নিচে যায়। সেখানে গিয়ে তনিমা বেগম বলে ওঠে, বাবা শাওন, আমি তোকে যে মেয়েটার কথা বলেছিলাম, এই মেয়েটার পিক নেই, ধর তুই দেখে নিস। আর কালকে আমরা মেয়েটাকে দেখতে যাচ্ছি, যদি ভালো লেগে যায় তো আমরা ফাইনাল কথা করে আসব। মেয়েটা কিন্তু অনেক ভালো এবং স্মার্ট, বেশ সুন্দরী, রূপবতী, গুণবতী। তোর সাথে বেশ ভালো মানাবে। সময় পেলে তুই একবার দেখা করে আসিস। আমার হাতে তেমন সময় নেই বাবা, তোমরা তোমাদের মতো করে দেখে এসো। তোমাদের পছন্দে আমার পছন্দ। আমি নতুন কেসটা নিয়ে খুব টেনশনেই আছি। কথাগুলো বলে মেয়েটার পিকটা নিয়ে চলে আসে। তারপর পিকটা ড্রয়ারের উপর ছুঁড়ে মারে, বিছানায় শুয়ে পড়ে আর বলে ওঠে, দুর্বল কেস নিয়ে আছি টেনশনে, আর দেখতে দিয়েছে মেয়ের ছবিটাকে। কথাগুলো ভেবেই ঘুমিয়ে পড়ে সায়ন। পরের দিন ভার্সিটিতে সকাল সকাল সায়ন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ওইদিকে মারিয়া, সারিয়া, ফারিয়া, তানিয়া ভার্সিটির ক্লাসরুমে বসে আড্ডা দিয়েছে। মারিয়া ওপেনলি ক্লাসরুমে বসে, স্যার যে চেয়ারটাতে বসে সেই চেয়ারের উপর বসে টেবিলের উপর পাগুলো উঠিয়ে দিয়ে
ওপেনলি সিগারেট জ্বালিয়ে খেতে থাকে আর আড্ডা দিতে থাকে, সাথে আউল ফাউল গান বাজানে তো মাতিয়ে রাখে রুমটাতে। ক্লাসরুমে প্রবেশ করে সায়ন। সায়নকে দেখেই ছাত্রছাত্রীরা ভয়ে নিজেদের জায়গা গ্রহণ করে। এদিকে মারিয়া চোখ বন্ধ করে সিগারেট খাচ্ছে। সায়ন সামনে গিয়ে চোখ লাল রক্তবরণ ধারণ করে তাকিয়ে আছে। ক্লাসটা চুপ করে থাকতে দেখে মারিয়া চোখ খুলে দেখতে পায় তার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মারিয়া বলে ওঠে, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি ভার্সিটিতে নতুন মাল এসেছিস নাকি রে? আমার সম্বন্ধে জানিস না? যা গিয়ে বস। যতক্ষণ আর নতুন প্রফেসর ওই মালটাকে দেখছি ততক্ষণ গিয়ে পেছনের বেঞ্চেতে গিয়ে বসে পড় বেটা। কোথা থেকে যে মালগুলো আসে বুঝি না বাবা। এইসব বলছে আর চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছে। যখনই উঠে দাঁড়িয়েছে তখনই পরপর মারিয়ার দুই গালে বেশ কয়েকটা থাপ্পড় পড়ে। থাপ্পড়গুলো পড়ার সাথে সাথেই মারিয়া পুরো দিন দুনিয়া যেন ঘুরতে থাকে। সবাই চমকে ওঠে, সবাই দাঁড়িয়ে গেছে। মারিয়া বলে ওঠে, শালা জানোয়ারের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দিস? তুই জানিস আমি কে? আমি চাইলে তোকে এখানে প্যান্ট খুলে উলঙ্গ করে পাঠিয়ে দিতে পারি তোর বাড়িতে, আর তুই আমার গায়ে হাত দিস? এটা শুনে সায়ন আরো বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে ওঠে, সর্বপ্রথম আমি এখানকার ভার্সিটির প্রথম বাংলা লেকচার প্রফেসর, আর এটা আমার ক্লাসরুম। এটা কোনো সিগারেট খোরদের আড্ডা নয়। তোমার বেয়াদবির জন্য তোমাকে পানিশমেন্ট দেওয়া হলো। কান ধরে বাইরে গেটে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ক্লাস শেষ হচ্ছে। আর যদি একটা কথা বলো তাহলে শুধু তো গালে আঙুলের ছাপ পড়েছে, এরপর গালটাই লাল হয়ে যাবে। মারিয়ার কোনো কথা না বলে শাওনের এরকম ধরনের চুপচাপ গিয়ে কান ধরে দরজার পাশে দাঁড়িয়ে থাকে। সবাই হা করে তাকিয়ে আছে, ভয়ে কেউ কোনো কিছুই বলছে না। এইভাবে দেখতে দেখতে পুরো ক্লাস শেষ করে সায়ন চলে যায় তার নিজের কেবিন রুমে। সায়ন চলে যাবে সাদিয়া বলে ওঠে, আরে মারিয়া, এটাই হচ্ছে আমাদের নতুন শিক্ষক। স্যারের নাম হচ্ছে শাওন। অনেক স্মার্ট আর হ্যান্ডসাম। যেমনই রাগী তেমনই ভীষণ গোলমোলো রসওয়ালা মই প্রকৃত একজন মানুষ। ও আচ্ছা আচ্ছা, এই মালটাই তাহলে আমাদের নতুন শিক্ষক। মালটা আসতে না আসতেই মারিয়ার গায়ে হাত দিয়েছে, পুরো গালটা জানিস লাল করে দিয়েছে রে। ভীষণ ব্যথা করছে। তুই আর ভালো হবি না রে মারিয়া। ক্লাসরুমে এতগুলো ছাত্রছাত্রীর সামনে স্যারের হাতে এতগুলো থাপড় খাওয়ার পরও তুই স্যারকে স্যার না বলে বলছিস মার। তোকে বলেছি না তুই জ্ঞান দিবি না? ওই মালটাকে তো আমি শায়েস্তা করেই ছাড়বো। আমার গায়ে হাত দিয়েছে মালটা। কেবল তো শুধু থাপ্পড় খেয়েছিস, এরপর যদি বেয়াদবি করিস না জানি তোর গায়ে আবার স্কেলের বাড়ি পড়ে কিনা তোর পিঠে। হ্যাঁ রে, তোরা ঠিকই বলেছিস। মালটা যেমনই হোক দেখতে কিন্তু সো কিউট, অনেক হ্যান্ডসাম আছে। মালটাকে লাইন মারার চেষ্টা করতে হবে। তুই মারবি লাইন? তাও আবার স্যারকে? স্যারকে তুই জীবনেও পটাতে পারবি না, দেখে নিস। বাজি, যদি তোর স্যারকে আমি আমার প্রেমে ফেলে বিয়ে করতে পারি, তুই তাহলে আমাকে কি দিবি বল? তুই যা চাইবি সাদিয়া, আর আমার পক্ষ থেকে তোকে আমরা তাই দিব। আর যদি না পারিস তাহলে আমরা যা বলবো তোকে তাই করতে হবে। ওকে, মালটাকে তো আমি পটিয়েই ছাড়বো, নো টেনশন। দেখতে দেখতে ভার্সিটির সময় পেরিয়ে যায় বিকেল 3টায়। যে যার মতো নিজ গন্তব্যে বেরিয়ে যায়। ভার্সিটির সময় শেষ করে সায়ন থানায় যায়। থানায় গিয়ে চেয়ারে বসতেই কনস্টেবল কামাল সাহেব বলে ওঠে, স্যার, আমাদের ভার্সিটিতে তেমন সন্দেহজনক কাউকেই পাওয়া যাচ্ছে না। এমনকি রহমত সাহেব এবং লতিফ সাহেবেরও ভার্সিটিতে তেমন সন্দেহজনক আমরা এখন পর্যন্ত কাউকে দেখতে পারিনি। কামাল সাহেব, আমিও একটা কথাই ভাবছি। আমাদের ভার্সিটিতে এখনো সন্দেহজনক কিছুই দেখিনি। তবে আমাদের হাল ছাড়লে চলবে না। আমাদের আরো কয়েকটা দিন ভার্সিটিতে যেতে হবে। নিশ্চয়ই আমরা কোনো না কোনো ক্লু পাবো। এইভাবে তারা নিজেদের মধ্যে অনেক পরামর্শ করে। এদিকে মারিয়া শাওয়ার নিয়ে ছাদের ওপর গিয়ে সিগারেট টানছে নিজের মতো করে। এটা তার নেশা হয়ে গেছে, এই সিগারেট। শাওনের বাবা মা মেয়ে পক্ষকে দেখতে গেছে। শাওনের বাবা মার সামনে নানা রকমের খাবার রাখা হয়েছে। শাওনের মা মেয়েকে নিয়ে আসতে বলে। শাওনের মায়ের কথা মতো সঞ্জিদা বেগম জোরপূর্বকভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে পাত্রপক্ষের সামনে। সব ঠিক আছে, কিন্তু মেয়ের ঠোঁটগুলো কালো দেখে তানিয়া বেগম বলে ওঠে, আচ্ছা মা, তোমায় দেখে সবই ঠিক এবং সবই বুঝলাম। তোমাকে আমাদের বেশ পছন্দ হয়েছে, কিন্তু একটা জিনিস বুঝলাম না। তুমি দেখতে অনেক সুন্দরী, কিন্তু তোমার ঠোঁটগুলো এরকম কালো হয়েছে কেন? তানিয়া বেগমের কথা শুনে সঞ্জিদা বেগম তার মেয়ের ঠোঁট দিকে তাকায়। সত্যি মেয়ের ঠোঁটগুলো সিগারেট খাবার ফলে কালো হয়ে গেছে। এবার মারিয়া বলে ওঠে, বহু শাশুড়ি মা, সব যদি ফর্সা পেতে চান তাহলে বিয়ের পরে আপনার ছেলে আর কি করবে? তার তো তাহলে আর কোনো দায়িত্বই থাকে না।
আমার কালো ঠোঁট জোড়া না হয় আপনার ছেলের দায়িত্ব দিয়ে দিব হবু শাশুড়ি মা। মারিয়ার মুখে এরকম কথা শুনে বিষম খেয়ে ওঠে। উপস্থিত থাকা সবাই লজ্জা পেয়ে যায়, তাই আর কেউ কোনো কথা না বলে মারিয়াকে উপরে পাঠিয়ে দেয়। আর তারা বিয়ের পাকা কথা ফাইনাল করার জন্য একে অপরের সাথে কথা বলতে থাকে। মারিয়া নিজের রুমে গিয়ে ফারিয়া, সারিয়া, তানিয়াকে ফোন দিয়ে দেয়। সেখানে বলে, হ্যালো ফারিয়া, জানিস আমার বিয়ে ঠিক করেছে। আজকে ছেলেপক্ষ দেখতে এসেছিল, কিন্তু ছেলে আসেনি, ছেলের পরিবার এসেছে। মানে তুই যে তোর নতুন শিক্ষক মালকে পটাবি বলে, সেই মালটাকে কি পটাবি নাকি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবি? তাহলে মালটাকে আমরা পটিয়ে নিচ্ছি। তোকে তো শাকচুনির দল। শোন, আমার সাথে তোরা দেখা করবি, ছেলেপক্ষের সাথে আমাদের কথা বলতে হবে। বেটাকে যদি আচ্ছা শিক্ষা না দিতে পেরেছি তো আমার নামও মারিয়ানা। বলা নেই ক নেই, হুট করে বিয়ে। ওকে ঠিক আছে, কখন যাবে আমাকে বলে দিস, আমরা 3 জনে যাব দেখা করতে। তারপর তারা ফোন কেটে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে সকাল হয়। সকালে মারিয়া, ফারিয়া, তানিয়া ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছে, আর শাওন শহরের কেসটা নিয়ে বেশ কাটাকাটি করছে বসে আছে। তখনই কনস্টেবল কামাল রহমত এবং লতিফ মিয়া তখনই তাদেরকে দেখে ওসি শাহন বলে ওঠে, আরে আপনারা তিনজনই এসেছেন দেখছি। আর বলবেন না, আমার ভার্সিটিতে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা স্যার? কোনো সিরিয়াস বিষয় নাকি আবার? সিরিয়াস বিষয় বলতে, আমি যে মেয়েটাকে পছন্দ করতাম সেই মেয়েটা ওই ভার্সিটিতে পড়াশোনা করে, কিন্তু মেয়েটা ভালো না, বদ মেজাজি ভার্সিটিতে পাওয়ার দেখায়। এদিকে বাবা মাও বিয়ের জন্য চাপ দিচ্ছে, অন্যদিকে মেয়েটা সিগারেট খায়, কাউকে সম্মান করে না, কিন্তু মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুব খুশির খবর স্যার। স্যার, মেয়ে সিগারেট খায় তো কি হয়েছে? আপনি আপনার ভালোবাসা দিয়ে মেয়েটাকে আপনার মনের মতো করে বানিয়ে নেবেন। হয়তো আপনারা ঠিকই বলেছেন। তাহলে এখন আমরা উঠি। ভার্সিটিতে যাওয়ার পর অবশ্যই আপনারা পরিবেশটা ভালো করে চারদিকে খেয়াল রাখবেন এবং নিজেদের সিকিউরিটির ব্যবস্থা করবেন। তারপর তারা ছদ্মবেশের 4টা ভার্সিটির উদ্দেশ্যে 4 জনই বেরিয়ে পড়ে। ভার্সিটির ক্লাসের সময় হয়ে গেছে, তাই সকল শিক্ষক শিক্ষিকারা যে যার মতো ক্লাসরুমে চলে গেছে। প্রথম ঘন্টায় ক্লাস নিতে চলে গেছে মারিয়াদের ক্লাসে। সবাই শাওনকে দেখে সালাম দেয়। তারপর শাওন সুন্দর করে বোঝাতে থাকে তার বাংলা ক্লাসটাকে। শাওন চোখ যায় মারিয়ার দিকে। সেদিন মারিয়াকে যখন ফুচকাওয়ালার দোকানে দেখেছিল ফুচকা খেতে, সেদিনই তাকে নিজের মনের গহীনে আটকে ফেলেছিল। তারপর মেয়েটাকে সিগারেট খেতে দেখে চমকে গিয়েছিল শাওন। দুজনের চোখে চোখে পড়তেই মারিয়া শাওনকে একটা চোখ মেরে দেয়। শাওন হকচকিয়ে ওঠে। তারপর নিজের ঠোঁট দিয়ে কিস করার ভঙ্গিতে দেখিয়ে দেয় শাওনকে। শাওন কোনো রকম ভাবেই ক্লাসটা শেষ করে বেরিয়ে যায়। দেখতে দেখতে ভার্সিটির সময় শেষ হয়ে যায়। সবাই যে যার মতো নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সময় যাচ্ছে তার আপন গতিতে। শাওন তার কেবিন থেকে বেরিয়ে এসেছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এদিকে মারিয়া, সাদিয়া, ফারিয়া, তানিয়া একসাথে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তখনই তাদের একজন শিক্ষকের সাথে ধাক্কা লাগে, আর শিক্ষকটি এগিয়ে কাদায় পড়ে যায়। এটা দেখে শাওন সেখানেই থমকে যায়। তারপর সেই শিক্ষকটি বলে ওঠে, এই মেয়ে, দেখে হাঁটতে পারো না? কোনো ব্যবহার শিখোনি? তোমরা দিলে তো আমার নোংরা করে শরীরটা গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে তোমাকে জীবন্ত এখানেই মেরে ফেলি। এত বড় মেয়ে হয়েছো আর নিজে কিভাবে চলাফেরা করতে হয় সেটা জানো না। চলাফেরা করতে শেখোনি, ভার্সিটিতে এসেছো কেন? ছেলেদের নিজেরই ফর্সা মুখটা দেখাতে। ভুলবশত ধাক্কা লাগার কারণেই শিক্ষকটি পড়ে যায়। শাওন দৃশ্যটি দেখে দূরে থেকেই দেখেছিল। শিক্ষকটি এভাবে রেগে যেতে দেখে সেও বেশ ঘাবড়ে যায়। বুঝতে পারি না ছোট্ট একটা ঘটনার জন্য এত কথা শোনানোর কি আছে। আরও খেয়াল করে সেই শিক্ষকটির শরীরে ময়লা লাগার কারণে নিজেকে বেশ আবৃত অবস্থায় ফেলেছে, যেন ময়লা তার শরীরে লেগে সে একদম নিঃশ্বাস নিতে পারছে না। ময়লাটাকে সে যেন প্রচুর ঘৃণা করে। মারিয়া এবার বলে ওঠে, অনেক হয়েছে স্যার, অনেক হয়েছে। আর না, আপনি শিক্ষক বলে আপনাকে সম্মান দিচ্ছি। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো না, তাহলে তাকে আর ব্যান্ড বাজিয়ে দিতাম। আর ধাক্কাটা আমি দেইনি, আপনি বরং হঠাৎ করে আমার সামনে এসেছেন, তাই নিজে থেকেই পড়ে গেছেন। আপনি তো নিজে চলাফেরা হাঁটতে শিখেন নাই, আর ভার্সিটিতে এসেছেন শিক্ষকতা করতে। আগে নিজেকে ঠিক করুন, তারপরে অন্যের বিষয়ে মন্তব্য করতে আসবেন। না হলে যে মুখ দিয়ে মেয়েদের অপমান করেছেন সে মুখটাই ভেঙে দিব। এই বলে মারিয়া, সাদিয়া, ফারিয়া, তানিয়া সেখান থেকে চলে যায়। মারিয়ার এইরকম বেয়াদবি দেখে শিক্ষকটি বেশ রেগে যায়। মনে হচ্ছে এখনই তাকে খুন করতে পারলে যেন তার শান্তি হয়। শাওন পুরো দৃশ্যটি দেখে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়।
শিক্ষকটিও সেখান থেকে চলে যায়। শিক্ষকটি তার বাড়িতে গিয়ে গাড়ি পার্কিং করে তার বাড়ির ভেতরে যায়। হঠাৎ করে সেই শিক্ষকের প্রতিবেশী ছেলেপেলেরা খেলা করছিল। তাদের মধ্যে থেকে একটি বল এসে সেই প্রফেসর শিক্ষকটির ঘরের একটা কাঁচের জানালা ভেঙে ফেলে, আর ময়লা বলটা তার ভেতরে প্রবেশ করে। পুরো ফ্লোরটা ময়লা ও কাদায় দিয়ে ময়লা হয়ে গেছে। এটা দেখে শিক্ষককে বলটা নিয়ে বাইরে আসে। শিক্ষকটির হাতে বলটি দেখে একটি বাচ্চা মেয়ে বলে ওঠে, আঙ্কেল, আমাদের বলটা দিয়ে দিন না, আর এদিকে বলটা আসবে না। এই মেয়ে, এটা কি খেলার জায়গা? আর খেলার জায়গা পাও নাই, ঘর দুয়ার গুলো আমার কি করেছো? আবার কাঁচটা ভেঙে ফেলেছো। ওয়াক থু, কি নোংরা এই বলটা! এই বলটা দিয়ে তুমি আমার পুরো ফ্লোর নোংরা করে ফেলেছো। তোমাদের বাবা মা গুলো কোনো শিক্ষা দেয়নি কোথায় কিভাবে খেলতে হয়? নিজেই তো নোংরা, অন্যদেরকে নোংরা করতে চাইছো নাকি? ছেলে মেয়েগুলোকে বকছে দেখে একটা প্রতিবেশী সেখানে আসে আর সবকিছু জানতে চাইলে। ছোট্ট একটা কারণে মেয়েগুলোকে এভাবে বকাতে সেই প্রতিবেশী ও শিক্ষকের মধ্যে ঝামেলা লেগে যায়। অনেক কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে শিক্ষককে বলে ওঠে, আমি নোংরা জিনিসটাকে খুবই ঘৃণা করি। যদি নিজের ছেলে মেয়েদের সামলে রাখতে না পারেন তাহলে বাইরে বের করেন কেন? আপনাকে আমি দেখে নিব। অনেক লোক জড়ো হয়, সেখানে অনেক গন্ডগোল হয়। তারপর শিক্ষকটি রেগে কটমট করতে করতে রুমের ভেতর চলে যায়। আবার সেই সাইকোটি যে বাস করতো কামাল সাহেব, হ্যাঁ কনস্টেবল কামাল সাহেব। কামাল সাহেবও বেশ অবাক যে একটা ছোট্ট কারণে এত বড় একটা ঝামেলা। দেখতে দেখতে সন্ধ্যা প্রায় নেমে এসেছে। শাওনও তখন থানায় ছিল। বাসায় গিয়ে সোফায় বসে পড়ে। ছেলেটাকে ঘরে ফিরতে দেখে তনিমা বেগম বলে ওঠে, কিরে বাবা, আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? শোন না, তোর জন্য যে মেয়েটা ঠিক করেছি, মেয়েটা দেখতে অনেক সুন্দর এবং স্মার্ট, বেশ ইন্টেলিজেন্ট। তোর সাথে বেশ ভালোই মানাবে। তোর বাবা আর আমি বিয়ের দিন তারিখ পাকা করে এসেছি। তুই চাইলে একবার দেখা করে আসতে পারিস, তোরও তো পছন্দ আছে। আস্তে না আসতেই আবার শুরু করে দিয়েছো। মা যে মেয়ের পিক দিয়েছো সেই মেয়ের পিকই তো এখনো দেখি নাই। আচ্ছা ঠিক আছে, কালকে না হয় বিকেলবেলায় একবার গিয়ে ঘুরে আসবো মেয়ের বাড়ি থেকে। তুমি জানিয়ে দিও, আমরা 4 জন যাব। তুই যেতে চেয়েছিস এটাই আমার অনেক খুশি বাবা। দেখবি মেয়েটা তোর অনেক পছন্দ হবে। মেয়েটা এখনও ভার্সিটিতে পড়ে। বাবা একজন মস্ত বড় বিজনেসম্যান। টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুই অভাব নাই, এবং মেয়েটি তাদের একমাত্র মেয়ে। তুই পারলে একবার দেখা করে আসিস। আমরা ওনাদের জানিয়ে দিব যে তোরা যাচ্ছিস। ওকে ঠিক আছে। তারপর শাওন চলে যায় ফ্রেশ হতে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। রাতে খাওয়া দাওয়া করে শাওন চলে যায় তারা নিজের ঘরে কাজ করতে। আজকে তারা 4 জনে ভিডিও কলে কথা বলছে। শাওন বলে ওঠে, আজকে আমাদের ভার্সিটিতে একটা অবাক করা বিষয় ঘটেছে। সাধারণ শরীরে একটু কাদা লাগার কারণে সাইকোদের মতো ব্যবহার আচার করছিল আমার একটা সহপাঠী শিক্ষক। স্যার আর বলবেন না, আমাদের ওইখানে ভার্সিটির এক অধ্যাপক আমাদের এখানে সোসাইটিতে থাকে। আর বাচ্চারা দুষ্টুমি করে খেলতেছিল, তখন তার ঘরে একটা কাঁচ ভেঙে ফেলে। আর সাধারণ একটু ময়লা দেখার কারণে সেখানে সোসাইটির ব্যক্তিদের সাথে ওই অধ্যাপকের অনেক ঝামেলা হয়। মানুষের ময়লা জিনিসটাই দেখতে পারে না। আই সি, বিষয়টা তো দেখছি ভাবার বিষয়। তবে আমার ভার্সিটি বা আমার চোখে এমনও কোনো ব্যক্তি ধরা পড়েনি যে ময়লাকে দেখলে প্রচণ্ড ঘৃণা করে। স্যার, বিষয়টাকে হালকাভাবে দেখাটা আমাদের উচিত হবে না, কিন্তু শহরে একটু নয় বরং অনেকটাই ঝামেলা হয়েছে। তাই আমাদের উচিত ওই ব্যক্তিদের একটা ফলো করা। তারা 4 জনে এভাবে একে অপরের মতামত জানতে থাকে গ্রুপ কলে। কেসটা বেশ ইন্টারেস্টিং। শুধু ময়লার কারণে এতগুলো মার্ডার হচ্ছে শহরে। শাওন বলে ওঠে মৃদু কণ্ঠে, দেখুন, আমাদের মনে হয় আর কয়েকটা দিন দেখা উচিত এবং ভালো উপযুক্ত প্রমাণ পেয়ে অপরাধীদের গ্রেপ্তার করা উচিত। কালকে থানায় সময় চলে আসবেন, আপনাদের নিয়ে এক জায়গায় যেতে হবে। ঠিক আছে স্যার, আমরা সময় মতো থানায় পৌঁছে যাব। স্যার, সবাই তো ঠিক আছে, কিন্তু আমরা দেখা করবোটা কখন? আর আপনার সাথে বের হবো বা কখন? বিষয়টা একটু সিক্রেট, কলেজ শেষ করে বের হব। ওকে স্যার, ঠিক আছে। তারপর তারা এভাবে বেশ কিছু সময় কথা বলে যে যার মতো ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে।
এদিকে প্রায় রাত 12টা বাজে। সিরিয়াল কিলারটা আজকেও নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য একটা মেয়েকে তুলে নিয়ে আসে। ক্লোরোফর্ম দিয়ে মেয়েটাকে অজ্ঞান করে গাড়ির ডিকিতে রেখে নিয়ে চলে আসে একটা জঙ্গলের মধ্যে। পোড়া বাড়িতে, সেই ব্রিটিশ আমলের এই ভাঙাচোরা বাড়ির ভেতর। চারিদিকে শিয়ালের হুক্কা হুয়া ডাকাডাকি, পাখিদের কিচিরমিচির, সাথে জিজি পোকা। ওই পোকা, কেঁচো পোকার গুনগুন গানে যেন পুরো পরিবেশটাই একেবারে নিস্তব্ধ হয়ে উঠেছে। নীরবতার মৃদু বাতাস বয়ে যাচ্ছে। বাতাসটা যেন শহরটাকে একদম শীতল করে দিচ্ছে। এরকম হালকা বাতাসে শীতল অনুভবে শরীরের রাগার কারণে মেয়েটির ঘুম ভেঙে যায়। মেয়েটি চিৎকার দিয়ে বলে ওঠে, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। আমি এখানে কিভাবে এলাম? আমার ভীষণ ভয় করছে। মেয়েটার হঠাৎ জ্ঞান ফিরতে এবং মেয়েটিকে কণ্ঠস্বর শুনতেই সেই সাইকো কিলার মাথা ঘুরিয়ে মেয়েটার সামনে চেয়ার টেনে বসে পড়ে। মেয়েটি লোকটিকে দেখেই বলে ওঠে, আরে আঙ্কেল, আপনি এখানে? আঙ্কেল, আমাকে বাঁচান না। কেউ আমাকে এখানে কিডন্যাপ করে এনেছে। আমার ভীষণ ভয় করছে। আমি আমার বাবা মায়ের কাছে যাব। হ্যাঁ সোনা, তুমি তো বাড়ি যাবে, তবে এই বাড়ি না, পরকালের বাড়িতে, যেখানে তুমি গেলে আর ফিরে আসবে না। আঙ্কেল, তাড়াতাড়ি করুন না। আমি আর এখানে একা থাকতে পারছি না। আমার ভীষণ ভয় করছে। আমি বাবা মায়ের কাছে যাব। চুপ বেয়াদব! বাবা মার কাছে যাব? তুমি যে অন্যায় করেছো সে অন্যায়ের আগে শাস্তি দিয়ে দেই, তারপর না হয় বেঁচে থাকলে যাবে। তার আগে তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে দিয়েই নেই, কারণ তুমি ময়লা করেছো, আর ময়লাকে আমি অনেক ঘৃণা করি। প্লিজ আঙ্কেল, আমাকে কিচ্ছু করবেন না। আমাকে ছেড়ে দিন। আমি আর নোংরা ময়লা করব না। আমি এখান থেকে পরিষ্কার হয়ে যাব। না সোনা, আমি যাকে একবার তুলে আনি তাকে মৃত্যু না দেওয়া অবধি আমি তাকে ছাড়ি না। তোমাকেও ছাড়বো না সোনা, লক্ষ্মী ময়নাটিয়া। এই বলে সেই সিরিয়াল কিলারটি আর কোনো কথা বলতে না দিয়ে মেয়েটার দুই হাতে জ্বলন্ত আগুনের লাভার ওপর রাখে। মুহূর্তের মধ্যে মেয়েটির হাত দুটো ছাই হয়ে যায়। মেয়েটি চিৎকার করতে থাকে, তার ছটফট করতে থাকে। তারপর মেয়েটির দুই পা অ্যাসিডের মধ্যে রাখে। মুহূর্তের মধ্যেই দুই পা মোমের মতোই গলে যায়। তারপর সেই 10 বছরের মেয়েটির উপর আরও নানান অত্যাচার করে। বেল দিয়ে মারে, লাঠি দিয়ে মারে, মারতে মারতে পুরো শরীরটাকে ফাটিয়ে ফেলেছে। মেয়েটি অনেক ক্লান্ত, মেয়েটিও প্রায় আধমরা হয়ে গেছে। তারপর সেই সিরিয়াল কিলারটি মেয়েটিকে একটা খাটের ওপর শুয়ে তার শরীর থেকে কাপড় খুলে ফেলে। তারপর নিজের পরনে থাকা পোশাকগুলো তারপর 10 বছরের মেয়েটির ওপর ছাপিয়ে পড়ে তার শরীরটাকে লুটে পুটে খাওয়ার জন্য। মেয়েটির বিভিন্ন সারা শরীরটাকে কামড়ে কামড়ে খাচ্ছে, সাথে লজ্জাস্থানগুলো কেটে ফেলেছে। তারপর নিজের পুরুষত্ব দেখানোর জন্য মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে। 10 বছরের এইটুকু মেয়ে 38 বছরের একটা যুবকের শারীরিক অত্যাচার নিতে না পেরে বারবার সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছে। তবুও যেন এই সিরিয়াল কিলারটি তার রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। মেয়েটি তার এরকম অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। মেয়েটির শরীরে ফেটে রক্ত বেরিয়ে গেছে। মেয়েটির মৃত্যু লাশের ওপর তবুও শারীরিক সম্পর্ক করছে। মেয়েটির দেহের সাথে মেয়েটির মৃত্যুর প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তারপর সেই সিরিয়াল কিলারটি নিজের শরীরের চাহিদা মেটাতে থাকে মেয়েটির শরীরের ওপর। তারপর সেই সিরিয়াল কিলারটি ক্লান্ত হয়ে গেছে। মেয়েটির লাশের বিভিন্ন স্থান কেটে ফেলে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে। তারপর লাশটাকে কয়েক টুকরো করে কয়েক প্যাকেট করে ফেলে। তারপর সেই প্যাকেটগুলো রাতে 2টার দিকে বিভিন্ন স্থানে ফেলে দিয়ে চলে যায় সেই সিরিয়াল কিলারটি। দেখতে দেখতে সকাল হয়ে যায়। পরের দিন সকালে শহরে হইচই পড়ে গেছে। শহরের বিভিন্ন প্রান্তে মৃত লাশের শরীরের টুকরো পাওয়া গেছে। শহরের যে কোনো প্রান্তে পুলিশ সুপার, ফৌজ বাহিনী এবং আরও কমান্ডো সিক্রেট টিম লাশের টুকরোগুলো একত্রিত করে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয়। শাওন এবং সেই 3জন কনস্টেবল বেরিয়ে পড়ে তাদের নিত্যদিনের কাজে, অর্থাৎ ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিদিনের মতো ক্লাস নিতে থাকে শাওন। এক পর্যায়ে পেছন থেকে মারিয়া বলে ওঠে, স্যার, আমার একটা কথা ছিল, যদি বলতে বলেন তাহলে বলবো। আসলে কথাটা পার্সোনালি বললে বেশি ভালো হতো, তবে সবার সামনে বলতে চাই। শাওন মারিয়ার কথা শুনে পেছনে ঘুরে তাকায়। শাওন ভাবতে থাকে কি থেকে যেন কি আবার কি বলে। এমনি মেয়েটা হাফ মেন্টাল, কথায় কি বলতে হয় কোনো কিছুই জানে না। তারপর বদমেজাজি একটা মেয়ে। তারপর শাওন আমতামতা করে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, কি বলতে চাচ্ছ বলো, তবে হ্যাঁ, কোনো বাদরামও কিন্তু চলবে না। আচ্ছা স্যার, আপনি কি বিয়ে করেছেন? আপনার বাড়িতে কে কে আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? না,
এমনি আসলে স্যারের বিষয়ে জেনে রাখা বেশি ভালো। আমি এখনো অবিবাহিত, পরিবারে বাবা আর মা। এই জন্যই তো বলি, আপনার মুখে একটু রসকস কেন নেই? শুধু গলা দিয়ে ঝাঁঝালো কর্কশ আওয়াজ বের হয়। ইউ ননসেন্স অ্যান্ড ইউ স্টুপিড। নিজের জায়গায় বসে পড়া, বকবক না করে, না হলে ক্লাস থেকে বের করে দেব। এই কথা শুনে মারিয়া এবার মনে মনে বলে ওঠে, আরে যা, মালটা তো দেখে হেব্বি খেপে গেছে। আমাকে বলে স্টুপিড? ব্যাটা একটা নিজেই স্টুপিড। এইভাবে বকবক করতে করতে ক্লাসের সময় পেরিয়ে যায়। একে একে সব ক্লাস শেষ করে বেরিয়ে যায় শাওন ভার্সিটি থেকে থানার উদ্দেশ্যে। মারিয়া, সাদিয়া, ফারিয়া, তানিয়া চলে যায় তাদের নিজ গন্তব্যে। কামাল, রহমত তো এবং থানায় এসেছে। তারপর তাদেরকে নিয়ে পাত্রীপক্ষের বাড়িতে রওনা দেয়। পুলিশের ইউনিফর্মে চেঞ্জ করে সিম্পল পোশাক পরে চলে যায় পাত্রীপক্ষের বাড়িতে। পাত্রীর সাথে দেখা করতে যাওয়ার আগে শাওন তার মাকে ফোন করে পাত্রীপক্ষের বাড়িতে যাওয়ার কথাটা জানিয়ে দেয়। তনিমা বেগম সঞ্জিতা বেগমকে ফোন করে বলে দেয় তার ছেলে শাওন যাচ্ছে ওনার মেয়েকে দেখতে। কিছুক্ষণের মধ্যেই চলে যায় তাদের বাড়িতে শাওন। চেঁচে কথাটা শুনে তার হবু শ্বশুর বাড়ির লোকেরা বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করেছে। কলিং বেল বাজাতেই সঞ্জিতা বেগম দরজা খুলে দেয়। সঞ্জিতা বেগমকে দেখে শাওন সালাম দিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেতরে আসো বাবা। তারপর তারা বাড়ির ভেতর ঢুকে সোফায় বসে কামাল, রহমত ও লতিফ মিয়ার সাথে চারজন মিলে একে অপরের কথা বলতে থাকে। সঞ্জিতা বেগম আবার এসে বলে ওঠে, বাবা তুমি তো মারিয়ার সাথে কথা বলতে এসেছো। মারিয়া ছাদে বসে আছে, ও একটু জেদি। ওকে যদি এখন ডাকি সে আসবে না। তুমি যদি একটু কষ্ট করে ওপরে গিয়ে নিজের কথা বলতে তাহলে খুব ভালো হতো। শাওন কি বলবে কোনো কিছুই ভেবে পায় না। তারপর তাদের তিনজনের দিকে তাকায়। তারা হ্যাঁ সূচক জানায়, মাথা নাড়িয়ে। তারপর তাদের মতামত পেয়ে শাওন বলে ওঠে, ওকে ঠিক আছে আন্টি, কোনো ব্যাপার না। এদিকে মারিয়া সিগারেট টানছে, দোতলায় বসে আর গান গাইছে। আরে আমার সারা অঙ্গে আগুন জ্বলে বন্ধু তোমায় দেখে। কি জানিস, দেখলেই মোরে তোমায় দেখে শুধু সারা অঙ্গে আগুন জ্বলে জ্বলে, আমার সারা অঙ্গে আগুন জ্বলে। এইভাবে গান গাইছে আর আনমনে সিগারেট টানছে। আর সেই সন্ধ্যার শোক তারার দিকে তাকিয়ে আছে। পেছনে কারো উপস্থিত টের পেয়ে মারিয়া না দেখেই বলে ওঠে, আবার কি হলো মা? আমি কারোর সামনে যেতে পারবো না। ওই মালটার যদি দরকার হয় সে আমার সামনে নিচে এসে দেখা করে যেতে পারে, আমার কোনো প্রয়োজন নেই। মারিয়া কথাগুলো বলে থেমে যায়। শাওন কোনো কিছুই বলছে না দেখে মারিয়া পিছন ঘুরে তাকিয়ে তো 12,000 ভোল্টের শক খায়। দুজন দুজনকে দেখেই বলে ওঠে, স্যার আপনি এখানে? আপনি মানে? তুমি এখানে কেন? লে হালুয়া, আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? আপনি? এই বলে শাওন সেখানে চলে যাচ্ছিল। মারিয়া শাওনের পেছন থেকে হাতটা টেনে ধরে আর নিজের পাশে এনে বসায়। তারপর সিগারেট টানতে থাকে। সিগারেট টানছে আর বলছে, তারপর মারিয়া বলতে থাকে, দিনটি ছিল বুধবার, তার স্কুল লাইফের প্রথম দিন। সেদিন একটা ছেলের সাথে তার পরিচয় হয়। তাদের এলাকায় ছেলেটা এক মহল্লাতেই থাকতো। তারা প্রতিদিন স্কুল যেত, একসাথে লেখাপড়া করতো। এইভাবে করতে করতে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। ছেলেটির বাবা সেনাবাহিনীতে কাজ করত আর মেয়েটির বাবা একজন বিজনেসম্যান ছিল। সেটি তার ভালোবাসার স্মৃতি হিসেবে মেয়েটির কাছে একটা লাল রুমাল দেয়, যেটা মেয়েটা সবসময় তার নিজের কাছেই রাখতো। ছেলেটির হাতে তার ভালোবাসার চিহ্ন হিসেবে সবুজ একটা রুমাল দেয় মেয়েটি। ছেলেটিও সবসময় সেটা তার কাছেই রাখতো। কিছুদিন পর ব্যবসার ক্ষেত্রে মেয়েটি অন্য শহরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে ছেলেটির বাবাও ট্রান্সফার করে অন্য শহরে চলে যাচ্ছে। তারপর দুজন দুজনের বিচ্ছেদ ঘটে। মেয়েটি ছেলেটির সাথে অনেক যোগাযোগ করতে চায় কিন্তু করতে পারে না। ছেলেটিকে ভুলে থাকার জন্য ধীরে ধীরে মেয়েটি নেশায় আসক্ত হয়। ছেলেটির নাম শাওরিয়ার রহমান শায়ন, সবাই শাওরিয়ার বলেই চিনত। আর মেয়েটির নাম ছিল জান্নাতুল ফেরদৌসি মারিয়া। তারপর থেকেই মারিয়া এই সিগারেটের নেশায় আসক্ত হয়ে যায়। এইটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া সেই কালো ছায়া। সবাই আমাকে রাগী বদমেজাজি একটা মেয়ে ভাবে, কিন্তু আমার মনের ভেতরের কথাগুলো কেউ জানতে চায় না। কথাগুলো বলছে আর মারিয়া সিগারেট টানছে। এমন সময় শাওন তার পকেট থেকে একটা সবুজ রুমাল বের করে। মারিয়া রুমালটা দেখেই ছিনিয়ে নেয় শাওনের কাছ থেকে আর বলে ওঠে, এটা তোমার কাছে কি করে এলো? এটা আমার ছোট্টবেলায় হারিয়ে যাওয়া ভালোবাসা স্মৃতি, আমার পাগলি মারিয়া দিয়েছিল আমাকে।
মারিয়া এই কথা শুনে তার নিজের কাছে থাকা সেই রুমাল বের করে। দুজন দুজনের রুমাল দেখেই বলে ওঠে, তার মানে কি? হ্যাঁ শাওন, আমি তোমার হারিয়ে যাওয়া সেই ছোট্ট বাল্যকালের ভালোবাসা। দুজন দুজনের পরিচিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাটতে থাকে। মারিয়া তো শাওনকে পেয়ে একদম পাগল হয়ে উঠেছে। গালে, মুখে, ঠোঁটে, সারা শরীরে চুমু খেতে থাকে শাওনের। তারপর শাওন একে একে তাকে সব বলে। সে যে একজন পুলিশ অফিসার সেটাও বলে, আর সে যে ছদ্মবেশে ভার্সিটিতে শিক্ষকতা করছে সেটাও বলে। মারিয়া শাওনকে পেয়ে পুরো পাগলামি ছেড়ে দেয়, হাতে থাকা সিগারেট ফেলে দেয়। তারপর মারিয়া নিজেই আর সে কনস্টেবল কামাল রহমত এবং লতিফ মিয়া মেয়েকে দেখেই তিনজনই হাঁ করে তাকিয়ে আছে। সবাই বলে ওঠে মাশাল্লাহ। তারপর অনেকক্ষণ তারা আড্ডা দেয়। সঞ্জিতার ফোন নাম্বারটা নিয়ে শাওন মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সঞ্জিতা বেগমকে সালাম দিয়ে বেরিয়ে যায়। আসার সময় শাওন বলে দেয় যাতে তার ছদ্মবেশী শিক্ষকতার কাহিনীটা যেন কেউ না জানতে পারে যতদিন অপরাধীরা ধরা না পড়ছে। রাত 10টায় শাওন বাসায় ফিরে। তনিমা বেগম বলে ওঠে, কিরে বাবা, মেয়েটাকে কেমন দেখলি? আমার মন বলছে মেয়েটা তোর পছন্দ হয়েছে। আমি আমার পছন্দ হয়েছে। তোমার বিয়ে ফাইনাল করে আমি বিয়ে করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। তারপর যে যার মতো ঘুমিয়ে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতো শাওন ভার্সিটিতে যায়। মারিয়াও আজকে গেছে। মারিয়াকে বেশ আজকে অন্যরকম লাগছে। আজকে শাড়ি পরে এসেছে। যেখানে প্রতিদিন জিন্স প্যান্ট টি শার্ট পরে আসতো, সেখানে আজকে সে শাড়ি পরে এসেছে। সবাই তাকে দেখে চমকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাওন, চোখাচোখি ফেরাতে পারছে না। শাওন ক্লাস শেষ করে কেবিনে চলে যায়। মারিয়া শাওনের জন্য খাবার বানিয়ে এসেছে, শাওনকে খাওয়াবে বলে। খাবার নিয়ে তার কেবিনে যাচ্ছিল, তখনই ধাক্কা খায় সেই হট মেজাজি শিক্ষকের সাথে। শিক্ষকের ওপর তরকারিও খাবার পড়ে যায়, সাথে ওনার টি শার্টটাও ময়লা হয়ে যায়। এটা দেখে তিনি বলে ওঠে, ও মাই গড, তুমি আজকেও আমাকে নোংরা করে দিয়েছো। ছি, কি নোংরা! শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তুমি আমার শরীরকে নোংরা করে দিয়েছো। তোমার জন্য আমি বারবার নোংরা হয়ে যাচ্ছি। আজকে তোমায় আমি মেরেই ফেলবো। এটা বলে সেই সাইকো শিক্ষকটি মারিয়াকে পাশে একটা রডের টুকরো ভেঙে মুহূর্তের মধ্যেই বাড়ি মারে মাথায়। আঘাত করার সাথে সাথেই মারিয়া পড়ে যায়। তারপর তার দেহটাকে টেনে হিচড়ে ভার্সিটির পেছনের গেট দিয়ে সেই সাইকো শিক্ষককে মারিয়াকে নিয়ে আসে একটা পরিত্যক্ত জঙ্গলের ভেতর। তারপর সেখানে তার হাত পা চেয়ারের সাথে বেঁধে ফেলে। এদিকে বেশ ঘন্টা কেটে যায়। মারিয়াকে সাদিয়া, ফারিয়া, তানিয়া দেখছে না দেখে তারা শাওনের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। শাওনা বেশ ঘাবড়ে যায়, চারিদিকে খোঁজ খবর লাগিয়ে দেয়। সত্যিই মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরটা পেয়ে কামাল ও রহমত আলীও এবং লতিফও চলে আসে। তারপর শাওন বুদ্ধি খাটিয়ে ভার্সিটির সিসিটিভি ফুটেজ দেখতে যায় আর দেখতে পায় সেদিনের সেই সাইকো শিক্ষকটি মারিয়ার মাথায় আঘাত করে থেকে অজ্ঞান করে পেছনের গেট দিয়ে কোথাও যেন একটা নিয়ে যাচ্ছে। শাওন বুদ্ধি খাটিয়ে সেই শিক্ষকের ফোন নাম্বার দিয়ে সিম কোম্পানিতে দেয় এবং নিজের পরিচয় দেওয়ার সাথে সাথে সিম কোম্পানির লোকেরা সেই শিক্ষকের ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পারে তিনি এখন একটা নিস্তব্ধ এলাকায় হাইওয়ে ছেড়ে জঙ্গলের নিস্তব্ধ পুরনো বাড়ির ভেতরে আছে। শাওন তার ফোর্সকে নিয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে। এদিকে সেই শিক্ষকটি অনেকগুলো অস্ত্র বের করেছে। এটা দেখেই মারিয়া বলে ওঠে, প্লিজ স্যার, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমার ভুল হয়ে গেছে, আমি আর আপনার সাথে বেয়াদবি করব না। আমাকে এবারের মতো ছেড়ে দিন, আমাকে মারবেন না প্লিজ। আমি তো আপনার মেয়ের মতো, তাই না? একদম চুপ। সবাই মৃত্যুর আগে বলে আমি পাপী না, আমি চোর না। আবার মৃত্যুর হাত থেকে বেঁচে গেলে সে আবার ওই একই কাজ করে। তোকে আজকে মেরে আমি আমার এটা বলে রড কাটার মেশিনটা নিয়ে মারিয়ার একটা পা যখনই কাটতে যাবে তখনই শাওন সেই শিক্ষক অর্থাৎ সেই সিরিয়াল কিলারের পিছনে ঘুরিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় দেয়। থাপ্পড় ফেলে যেন তার প্রেরের দুনিয়া দাঁড়িয়ে ঘুরতে থাকে। চারদিকটা অন্ধকার দেখতে পায়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা হচ্ছে সেই ছদ্মবেশী শিক্ষক যে শহরের এতগুলা মার্ডার করেছে ছদ্মবেশে। আর আজকে তাকে ধরে ফেলেছে শাওন ও তার পুরো টিম। তারপর মারিয়াকে শাওন বাঁধনগুলো খুলে দেয়। মারিয়া শাওনকে জোরে ধরে কাঁদতে থাকে। শাওন বলে ওঠে, এই পাগলি, দেখো আমি তো চলে এসেছি, আর কোনো কিছুই হবে না তোমার। এখন তুমি পুরো সেভ আছো। তুমি জানো ও আমাকে মেরে ফেলেছিল। তুমি যদি না আসতে ও আমাকে এক্ষুনি মেরে ফেলতো। ওকে একদম ছাড়বো না। ও একটা পুরো সাইকো, পাগল, সিরিয়াল কিলার। হ্যাঁ, আমি পাগল, খুনি, সিরিয়াল কিলার। আমি একটা সাইকো। আমি ময়লাকে প্রচণ্ড ঘৃণা করি। যে ময়লা করে তাকে আমি খুন করি। কিন্তু
তুমি এসব কেন করো? কয়লা তো আজকাল স্বাভাবিক বিষয় হতেই পারে, তাই বলে তুমি একজন জীবন্ত মানুষকে মেরে ফেলবে? হ্যাঁ, মেরে ফেলবো। কারণ ছোটবেলায় যখন আমি ময়লা করতাম তখন আমার বাবা আমাকে বেল দিয়ে মারতো। আহ উ বাবা, লাগছে, আমাকে ছেড়ে দাও, এখানে লাগছে, ওখানে লাগছে। বেল দিয়ে, লাঠি দিয়ে আমাকে অনেক মারতো। তাই বাবার এরকম অত্যাচার আমি খুব ভয় পেতাম, কষ্ট পেতাম। এজন্য আমি ময়লা যে করে আর ময়লার জিনিসটাকে আমি খুবই ঘৃণা করি। তাদের আমি মেরে ফেলি, সবাইকে মেরে ফেলবো আমি। তুমি একটা মানসিক রোগী, তোমার আগে প্রাথমিক চিকিৎসা প্রয়োজন। তারপর তোমাকে কোর্টে তোলা হবে এবং তোমার রায় অনুযায়ী তোমার শাস্তি দেওয়া হবে। ওকে নিয়ে যাও কামাল সাহেব। তারপর কামাল সাহেব, রহমত আলী এবং লতিফ মিয়া সিরিয়াল কিলারটিকে নিয়ে চলে যায়। মারিয়াকে তার বাড়িতে পৌঁছে দেয়। মারিয়া ফোন করে সাদিয়া ফারিয়াকে তানিয়াকে সব খুলে বলে। তারা সবটা শুনতেই অনেক খুশি হয়েছে। তাদের বিয়ের ডেট ফাইনাল করা হয়েছিল, আজ তাদের বিয়ে। মারিয়া শাওনকে ফোন করে বলেছে, কি হবু স্বামী, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তো আজকে? কিন্তু আমাদের বাসর রাত নিজেকে তৈরি রেখো। ওয়েট, এটা তুমি আমাকে বলছো? আরে বোকা, এটা তো আমার বলা উচিত। বাসরাতের ছেলেরা বরং মেয়েদেরকে প্রস্তুত থাকতে হয়। দেখা যাবে কার কত দম। ওকে, অপেক্ষায় থাকলাম। তারপর তাদের দেখতে দেখতে বিয়ের পর্ব হয়ে যায়। বিয়েতে অনেক আত্মীয় স্বজন মেহমান এসেছিল। এখন বাসর ঘরেই বসে আছে মারিয়া। ঘরে প্রবেশ করে 16 হাতি ঘুমটা টেনে ফেলে দিয়ে কপালে একটা আলতো করে চুমু খায়। মারিয়া বলে ওঠে, শুধু কি কপালে দিলেই হবে নাকি ঠোঁটে কিস করতে হবে? কপালে দিয়েছি ভালোবাসা, আর শুধু ঠোঁটে নয়, বরং তোমার সারা শরীরে বিচরণ করবে তোমার স্বামী। তারপর মারিয়াকে খাটে শুয়ে দেয়। তারপর মারিয়ার শরীর থেকে সব গয়না কাপড় খুলে ফেলে, সাথে নিজের পোশাক আশাকও খুলে ফেলে তাই মারিয়া বলে ওঠে, যেভাবে তৈরি হচ্ছে দেখে মনে হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছ। এই প্রথমবার বউকে আদর করতে যাচ্ছি, এটা যুদ্ধের থেকে কম কিসের? দেখা যাবে তোমার কত দম আছে, আজকে রাতে কে কত বেশি খেলতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে দেখা যাক কে আজকে কত রাউন্ড মারতে পারে আর কে কত উইকেট ফেলতে পারে। তারপর শাওন মারিয়ার ঠোঁটে, মুখে, গলায়, কানে, পেটের আঙিতে হাত দেয়। সারা শরীরে চুমু খেতে থাকে আর স্লাইড করতে থাকে। মারিয়া শাওনের সারা শরীরে চুমু খেতে থাকে। শাওন ধীরে ধীরে মারিয়ার নিচে নামতে থাকে। আস্তে আস্তে গোলপোস্টের দিকে এগিয়ে যাচ্ছে। শাওন ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। ভালোবাসার চাদরে খেলতে থাকে। ভালোবাসার রঙিন দুনিয়াতে, ভালোবাসার সাগরে বিচরণ করতে থাকে। শাওন মারিয়ার শরীরে মিশে যেতে থাকে। দুটি ক্ষুধার্ত শরীর একত্রিত হয়ে যায় আজকে তাদের পবিত্র ভালোবাসা ও বিয়ের মধ্যে দিয়েই কেটে যায় তাদের প্রথম বাসর রাত। পরের দিন সকালে সবাই খেতে বসেছে। তখনই তানিয়া বেগম বলে ওঠে। কথাটা শুনে মারিয়া ও শাওন লজ্জা পেয়ে যায়। তানিয়া বেগম সেখান থেকে চলে যায়। শাওন খাওয়া দাওয়া করে যখনই থানার উদ্দেশ্যে বেরোবে তখনই শাওন বলে ওঠে, মা কি বললো মনে আছে তো? তাহলে সাথে তৈরি থাকো, আমি এসে কিন্তু খেলা শুরু করব। ও মাই ডিয়ার হাজবেন্ড, আমি তৈরি থাকবো আজকে। দেখা যাবে কে কত খেলতে পারে আর কার কত দম, কে আগে মায়ের ইচ্ছা পূরণ করতে পারে, তুমি না আমি। খেলাতে আজ রাতে জিতবো তো আমি, বিড়ালটা মারবো তো আমি। ওকে, দেখা যাবে কার কত দম, কে কাকে মারে আর কে কত খেলতে পারে। ওকে। তারপর শাওন মারিয়াকে নিজের কাছে টেনে ঠোঁটে বেশ কয়েকটা কিস করে, নাভির ওপরে কয়েকটা কিস করে থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। মারিয়া মুচকি একটা হাসি দিয়ে চলে যায় নিজের কাজে। ভালোবাসাটাই কাটছে তাদের নতুন জীবন নিয়ে। ভালোবাসাই থাকুক না, ঠিক এইরকম গল্পের মতো আমাদের জীবনটা যেন ভালোবাসার সুন্দর পবিত্র মুহূর্তেই ফুটে ওঠে। শাওন মারিয়ার জন্য দোয়া করবেন, তাদের নতুন জীবনটা যেন সুখের হয়। গল্পটি এখানে শেষ করছি।